আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্রেইন কনভারসেশন। আজকে আমাদের কনভারসেশনটা একটু অন্যরকমের। আজকে আমাদের কনভারসেশনটা ইজ অ্যাকচুয়ালি অ্যান আড্ডা, অ্যান্ড উই আর ভেরি প্রিভিলেজ টু হ্যাভ উইথ আস অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং পলিটিশিয়ান, যেটা সাধারণত ওনারা এরকম আড্ডাতে আসতে চান না ফর দেয়ার লিমিটেশনস। উইথ আস উই হ্যাভ মাহমুদা হাবিবা আপা। She is the leader of the Krishak Dal, and she is also actively involved with BNP media cell. BNP রাজনীতিতে 20 বছর। জি, 20 বছর। We also have শফিকুর রহমান আমাদের সাথে। So শফিকার আমি প্রথমে মাহমুদা আপাকে বললাম ওয়েলকাম টু দ্য কনভারসেশন আড্ডা, and sort of very glad to have you. Same here, bhaiya. I'm truly honored যে when Shafiq bhai made the call, he actually texted me. I felt great কারণ হচ্ছে you people are great minds. We do have limitations, and when we speak, like when we exchange our thoughts, আমার মনে হয় যে আমরা সমৃদ্ধ হই, এবং আমাদেরকে সমৃদ্ধ করার এই সুযোগটা আমি অ্যাটলিস্ট হারাতে চাইনি। কাজেই এটা একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে আমার জন্য, আমি মনে করি। আমাদের জন্য কারণ আমরা এভাবে ডিরেক্ট ইন্টারাকশন উইথ পলিটিশিয়ানস, আমরা সাধারণত বাংলাদেশের ডিসকোর্সে তো আমরা দেখি না। বাংলাদেশের ডিসকোর্সে পলিটিশিয়ানদেরকে আইদার এতদিন আনটিল লাস্ট জুলাই ছিল যে আপনারা একটা পার্টিকুলার পার্টি, আপনারা এখানে আছেন এবং আমি আপনাদেরকে সার্ভ করছি, এই টাইপের ছিল। আর নইলে পরে এখন পোস্ট জুলাই এনভায়রনমেন্ট ইটস ভেরি কনফ্রন্টেশনাল। মানে আপনাকে আমি কতভাবে খুঁচিয়ে তুলবো, আপনি একটা কিছু বেফার কিছু বলবেন, সেটা ভাইরাল হবে। অফ কোর্স উই ডোন্ট ওয়ান্ট এনি অফ দোস। উই ওয়ান্ট টু হ্যাভ আ প্রপার কনভারসেশন, প্রপার আড্ডা। রাইট। আমরা আপনাকে দিয়েই শুরু করি। হ্যাঁ, আপনার জার্নিটা বলেন, তারপর সেখান থেকে ওয়ার দ্য কনভারসেশন গোজ, যে আপনি পলিটিক্সে আসলেন কখন, কিভাবে, এন্ড কি হলো। আচ্ছা, 2005-এ আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হই। এটা কিন্তু পলিটিক্সে আসাটা যে খুব সচেতন ভেবে চিন্তে নেওয়ার সিদ্ধান্ত জ্যোতিভাই বিষয়টা তা ছিল না। ইট ওয়াজ মানে আমি এখন যখন তাকিয়ে দেখি আমি খুব আশ্চর্য হই যে আমি মেইন স্ট্রিম পলিটিক্সে, ডিরেক্ট পলিটিক্সে, মাঠের রাজনীতিতে মানে আছি। আমি তখন কিছু চ্যারিটেবল কাজকর্মের সাথে সংযুক্ত ছিলাম, আমার ফাদারের কিছু অ্যাক্টিভিটিস ছিল। আই হ্যাড টু টেক ওভার দ্য টাইম। আমি দেখলাম যে আমার অনেক কিছু দেওয়ার আছে, সত্যি কথা। তখন আমার মনে হতো যে ডিফারেন্ট জায়গায়, আমি আপনাকে বলছি এটা 2004-05-এর কথা, ওই সময়টা ঠিক বুদ্ধিবৃত্তিক কাজগুলো তখন এই অর্থে দানা বেঁধে ওঠেনি। এরপরে এসে সাধারণ সদস্য হওয়ার পরে তখন ডিফারেন্ট লোকাল ইলেকশন হচ্ছিল, মেয়রাল ইলেকশন হয়েছে, ওইসব জায়গায় সরাসরি আমি পার্টিসিপেট করেছি রাজশাহীতে, সিন্স আই এম ফ্রম রাজশাহী। তারপরে আমার পরিচয় হলো শফিক রেহমান ভাইয়ের সাথে। আবার আরেকজন ফেলো পলিটিশিয়ান আমাকে নিয়ে গেলেন, এবং শফিক রেহমান ভাইয়ের সাথে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। শফিক রেহমান ভাই হচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, উনি রাজনীতিতে সরাসরি এই জন্য যে উনি ম্যাডামের উপদেষ্টা পরিষদের একজন সদস্য, সেই হিসেবে হি ইজ ইন ডিরেক্ট পলিটিক্স। আর দ্বিতীয়ত, শফিক রেহমান খুব বর্ণাঢ্য ক্যারেক্টার। হি ইজ এ ভার্সাটাইল, কি বলবো, হি ইজ এ ভার্সাটাইল ক্যারেক্টারিস্টিক। এটা ভেরি ইন্টারেস্টিং পারসন, কিন্তু উনার দুটো অসাধারণ গুণ আছে। পরমত সহিষ্ণুতা। শফিক রেহমান ইজ দ্য অনলি পারসন যে একেবারে ওনার পাশে বসে ওনাকে গালাগালি করলেও উনি মুখে হাসিটা ধরে রেখে, আমার দেখা অসাধারণ কম্প্যাশন এবং পেশেন্স, এই দুইটা জিনিস শফিক রেহমানের মধ্যে অসম্ভব রকম ছিল। তিনি সেই 2009-এ এসে বেছে বাংলাদেশে আমাদের 14-15 জনকে এক জায়গায় করেছিলেন। গ্রুপ 2009 বা G9 বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক তখন করা হয়। আপনি আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ ইট, এবং ফাউন্ডার মেম্বার হিসেবে। আমরা কিন্তু প্রথম যে শ্যাডো বাজেট দেওয়া শুরু করি G9 থেকে, পরে বিএনপি এটা অ্যাডাপ্ট করে। সিন্স ম্যাডাম শফিক রেহমান ভাইকে খুবই ভ্যালু করতেন, উনি এই ধরনের পরিকল্পনাগুলো, শফিক রেহমান ভাই দীর্ঘদিন ওয়েস্টে থেকেছেন, তার ওই একটা স্বপ্ন ছিল ছায়ামন্ত্রী সভা হবে। আমি আপনাকে বলছি 2009-এ যখন রাজনীতি এত জোট এতখানি কঠিন বা হতে যাচ্ছে আমাদের সামনে, আমাদের কারো কোনো আইডিয়াই ছিল না। উই হ্যাড কি বলবো, থট অফ কি বলবো, এটাকে বলে কনভেনশনাল রেগুলার পলিটিক্স হবে, ছায়ামন্ত্রী সভা হবে, আমরা উপকমিটি করব আমাদের দলের মধ্য থেকে, এই ধরনের প্রস্তাবনা আমরা রেডি করছিলাম, ভিন্ন সেক্টর নিয়ে, ফুড নিয়ে, আপনার জ্বালানি নিয়ে। এইভাবে শুরু হলো যে বেসিক্যালি যেটাকে বলে রিসার্চ বেসড কাজ। তারপরে তো 12-13 পর কাহিনী বদলে গেল, একেবারে ক্র্যাকডাউনের ধরন। নির্বাচনের পরে নির্বাচনে যখন আমি আপনাকে বলি, আমি আমার একটা চমৎকার স্মৃতি শেয়ার করি। 2009 যখন ম্যাডাম, আমাদের কেবল 29 জন সাংসদ ছিলেন সেইবারে, তখন আমরা জানি না যে রাতে
ভোটটা যে সেনাবাহিনীর একটা ওখানে পরোক্ষ ছায়া ছিল, এবং ওই ভোটটাও কিন্তু খুবই মানে কি বলবো, যদি কোনো এক সময় নিশ্চয়ই হিস্ট্রি তো মার্সিলেস থিং, হিস্ট্রি এমন একটা জিনিস 100 বছর পরে হলে আপনার সামনে কিন্তু ফ্যাক্টটা বেরিয়ে আসবে। 2009 নির্বাচন ছিল প্রথম নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মানে মূল জায়গাটা, ওইটা আমরা তখনও জানিনি, কিন্তু ম্যাডাম ওই সময়টা শি ওয়াজ হার্ট ব্রোকেন, মানে এই রেজাল্টে 29 উনি কিন্তু শপথ নিতে গেলেন, এবং শপথ যেদিন হয় সেদিন আই ওয়াজ দেয়ার, আমি শপথ নেওয়া দেখেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে এটা সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিলিভ মি, দ্য ওয়ে, দ্য গ্রেস শি হ্যাড, এই 29 জন সদস্য নিয়ে উনি যেভাবে মানে শপথটা নিয়ে এসেছেন, মানে ইটস মানে ট্রিট অফ আই, আমি আমার জীবনে মানে বলবো অন্যতম সেরা অভিজ্ঞতা ওইটাও। যাই হোক, ওই সময় থেকে রাজনীতি শুরু করেছে। তারপরে তো ওভার দ্য টাইম 13-14 তো একেবারে ভয়ঙ্কর হয়ে গেল, আমাদের পরিচিত ছেলেরা আমাদের পাশ থেকে গুম হয়ে গেল, যাদের ডেড বডি বহুদূরে পাওয়া গেল, কারো পাওয়াই যায়নি। এই শুরু হলো ভয়ঙ্কর ধরনের নিপীড়ন এবং নির্যাতন। রাজনীতি জিওপলিটিক্যাল ইনভলভমেন্ট যে কতখানি হয়েছে, ওটা অ্যাটলিস্ট আমরা যে লেভেলে পলিটিক্স করতাম তখন আমরা একেবারেই নিম্ন স্তরের ক্লারিক্যাল লেভেল যদি আপনি বলেন, তাই এটা যেটাকে বলে অ্যাপ্রেন্টিসশিপও বলতে পারেন, ওই অ্যাপ্রেন্টিসশিপে আমাদের অতখানি রিয়েলাইজ করার সাধ্য ছিল না, বাট আমার ধারণা উপর পর্যন্ত এটা রিয়েলাইজ করতে পেরেছিল। তো তারপরেই তো ইটস এ লং জার্নি। এরপরে তো 2017-18তে আমি অ্যাবডাক্টেড হয়েছি, আমার হাজব্যান্ড সহ র্যাব তুলে নিয়ে গিয়েছিল মামলাগুলোর পাশাপাশি। এটা একটা ভয়ঙ্কর স্মৃতি আমার জীবনের, যেটা আমাকে সারা জীবন হন্ট করবে, এবং যেটা হয়েছে বাংলাদেশের সাইকোথেরাপিস্ট তো সেভাবে নাই, আমি আসলে এটা আমার হিল করার সুযোগ পাইনি। সো আই থিঙ্ক আই হ্যাভ চেঞ্জড আ বিট আফটার দ্যাট। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে শেখ হাসিনা যতই দমন পীড়ন করেছে, অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের একটা জিনিস ছিল, এরা তত জেদি হয়ে উঠেছে যে ছাড়বো না, মানে জামিন নিয়ে এসে আবারও পরের দিন বিএনপির প্রোগ্রামে যায়, এটা প্রতি হরহামেশা আমরা দেখেছি। সো যাই হোক, ওই সময়টা গেল, করোনা আসলো। করোনা তো একদম ভিন্ন সময়। এরপরে বিএনপি মিডিয়া সেলে ঢোকার সুযোগ হলো, আমি কৃষক দলে পোস্ট পেলাম, করোনার মধ্যেই বোধহয় কৃষক দলে আমি ঢুকলাম। তারপরে তখন যেটা হলো, নেশন ওয়াইড একটা ওরিয়েন্টেশন হলো, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে গেছি, কৃষক দলকে প্রতিনিধিত্ব করেছি। যা রিসার্চ বেসড কাজগুলো, যেটা আমার অসংখ্য কাজ ছিল মিডিয়া সেলের সাথে, তখন আমি সদস্য না। এরপরে 2023-এ আমি সদস্য হলাম। এইভাবে আমার জার্নি। আজকে আমি মাহমুদা হাবিবা আপনাদের সামনে বসে আছি। এর পাশাপাশি 2008-9 থেকেই আমার একটা নির্বাচনী এলাকা হচ্ছে রাজশাহী 5। এটার একটু ব্যাকগ্রাউন্ডে যে বলতে হয় যে আমার ফাদার কোনো এক সময় এখানে মানে এমপি ছিলেন। যখন আমি খুব ছোট, আমি এলাকাটা খুব ঘুরেছি, এমন কোনো গ্রাম নেই যেখানে আমার যাওয়ার সুযোগ হয়নি। ফলে আমার আগকার দিনের রাজনীতি তো মানুষ মোর অফ পিপলস পার্সন ছিল। তখনকার রাজনীতিবিদ, আপনি যে বললেন যে রাজনীতিবিদরা এক জায়গায় বসে থাকে, আমাদেরকে যেতে হয়, রাজনীতি আমাদের বাবাদের সময় এরকম ছিল না। উনারা দে হ্যাড টু গো, এবং বিশ্বাস করেন যে ওই মুড়ি থাকলে মুড়ি খাচ্ছেন, ওই পার্টির মধ্যে বসে যাচ্ছেন, মানে সারাটা দিন লোকজনের সাথে। এবং রাজনীতিবিদদের কোনো পার্সোনাল লাইফ অ্যালাউড ছিল না এট দ্যাট টাইম। এভরিবডি অ্যান্ড এনিবডি কুড কাম টু ইয়োর ড্রয়িং রুম, নো ম্যাটার কতখানি সাজানো আপনার ড্রয়িং রুম, সবাই ওখানে বসতেন, থাকতেন, খেতেন। আমরা ওইভাবে বড় হয়েছি। তো ওই জায়গাটার সাথে, ওই এরিয়াটার সাথে, রাজশাহী 5-এর সাথে আমার একটা ব্যক্তিগত কানেকশন তৈরি হয়ে যায়। আর আমার ফাদার যেহেতু বিএনপিতে ছিলেন না, উনি ব্যক্তি হিসেবে যা পেরেছেন ভ্যালু রাখার চেষ্টা করেছেন তার নির্বাচনী এলাকায়। ফলে ওনার একটা অসম্ভব সুনাম আছে এলাকা ভিত্তিক। সেটা এখন আমি যখন আবার রাজনীতি শুরু করলাম 8-9-এর দিকে, তখন মানে আমি যে ভালোবাসাটা পেয়েছি ওই অঞ্চল থেকে, হয়তো এতদিনে অন্য কেউ হলে ছেড়ে দিত, কিন্তু আমি এটা মানে এত বেশি তারা আমাকে একসেপ্ট করেছেন যে আই এম ট্রুলি প্রাউড। আমি জানি না দল আমাকে বিবেচনা করবে কিনা ওই জায়গার জন্য, কিন্তু আমি নিশ্চিত করেই বলতে পারি যে আই এম ট্রুলি প্রাউড যে দে চোজ মি ওভার মেনি। এই পর্যায়ে আছে এখন। এই তো আছি আপনাদের সাথে। 5ই আগস্টের আগে মনে হতো যে শেখ হাসিনা চলে যাওয়া হয়তো বিরাট চেঞ্জ আনবে, আমরা হয়তো একটু রিল্যাক্স করতে পারবো আফটার সো মেনি ইয়ার্স। কিন্তু এখন তো দেখছি না জ্যোতি ভাই, আমি 5ই আগস্টের পর থেকে সবকিছু মানে একেবারেই নতুন আমাদের জন্য। এই ধরনের এনকাউন্টারগুলো, এই ধরনের যুদ্ধগুলো, এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ, এই ধরনের ট্যাগিং, এই ধরনের শালীনতা সভ্যতার সীমারেখা লঙ্ঘন করা,
এই জিনিসগুলো আসার জন্য আসলে এই জিনিসগুলোর জন্য প্রস্তুত তো নই আমরা, এবং প্রস্তুত হবও না কখনো। এটার এগেনস্টে যতটুকু দাঁড়ানো যা করবো। এইবার আপনারা অনেকক্ষণ বললাম, মানে মনে হয় টকশো হিসাব করলে এর মধ্যে আরো 2 বক্তাকে বলতে দিতে হতো। আমার মনে হয় শফিক ভাইকে আমরা একটু ফ্লোর দেই যে ভাইয়া কি ভাবছেন। আপা আপনার মানে জার্নিটা শুনে খুবই ফ্যাসিনেটিং লাগলো, এবং মানে যেটা বলছিলাম যে আপনি বিএনপির একেবারে শেষ সময় মানে সর্বশেষ সময় জয়েন করেছেন, এবং তারপরেই বিএনপির দুঃসময় শুরু হয়েছিল। কিন্তু এখানে আমাদের বাইরে থেকে আমরা যারা অবজার্ভ করতাম, আমি মোটামুটি 2010 সাল থেকে, যদিও মাঝে মাঝে দেশে এসেছি তখন বাইরে ছিলাম, এবং আমরা যখন পলিটিক্যাল ডিসকাশন করতাম তখন আমাদের প্রায়ই মনের মধ্যে মনে হতো যে বিএনপি কেমন করে টিকে আছে এটার জন্য। কারণ ম্যাডামের শরীর তো একটু অসুস্থ ছিল, উনি তো এবং খুবই রিপ্রেস অবস্থায় ছিলেন, এবং মানে কনফাইন্ড অবস্থায় ছিলেন, তাকে যোগাযোগ করতে দেওয়া হতো না। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব তো লন্ডন থেকে করেছে, এবং এই লন্ডন থেকে যে বাংলাদেশের পলিটিক্সের গ্রাসরুটে করা যায়, এই জিনিসটা সফল হবে কিনা এই সম্পর্কে আমাদের ডাউট ছিল। আর আমরা দেখেছিলাম যে আমরা অ্যাজ এ নিউট্রাল বলবো না, অ্যাজ এ অবজারভার ফ্রম আউটসাইড আমাদের মনে হতো যে বাংলাদেশের পলিটিক্স, আওয়ামী লীগ বিএনপি পলিটিক্স করে, এরা তো মোটামুটি পলিটিক্স করে কিছু একটা পদ বা অর্জন, এই জন্য 5 বছর পরে ঠিক আছে আওয়ামী লীগ আসছে, 5 বছর পর আমি আসবো, এই আশাতেই তারা পলিটিক্স করে। কিন্তু এই মানে আমার আপনার কাছে জানতে চাই যে বিএনপির এই যে রিপ্রেশনটা 15 বছর ধরে এত চললো, মানে হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্যাট, মানে এটাকে মানে কেমন করে তারা টিকে থাকলো? আপনার কি মনে হয় যেটা মানে কারণটা মানে কি? এটা আমার এখানে একটা নিজস্ব ব্যাখ্যা আছে, সেটা আপনার কাছে আমি দেই। সেটা হচ্ছে যে দল হিসেবে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থার ধরনটা ভিন্ন, এর নেতা কর্মীদেরও। বিএনপি সচরাচর তারাই করেন যারা বাংলাদেশের সার্বভৌমত্বটায় বিশ্বাস করেন। আপনাকে আমি বিশেষভাবে এটা পয়েন্ট আউট এই জন্য করছি, সীমান্তবর্তী জেলাগুলোতে বিএনপি কিন্তু একচেটিয়া ভোট পায়। কারণ হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন, আপনি যদি একেবারে ফিরে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু 7ই নভেম্বরের পরে যখন মনে করা হচ্ছিল যে ভারতীয় আর্মি এখানে ঢুকে যাচ্ছে, এই ধরনের একটা ফিলিং যখন একটা পর্যায়ে ছিল, তখন এই যে জিয়া এসেছেন এই কথাটা কিন্তু সাধারণ সৈন্যদের জন্য একটা হিউজ রিলিফ ছিল। 7ই নভেম্বর সেই সময়ের, আমি 75-এর 7ই নভেম্বর নিয়ে একটু যোগ করতে চাই। আমার এক বোন ঢাকায় থাকতেন, শি ওয়াজ ভেরি ইয়াং, 2টা ছোট বাচ্চা নিয়ে। আমার দুলাভাই সেই সময় থাইল্যান্ডে বিজনেস ট্রিপে ছিলেন। তো এই 7ই নভেম্বর ঘটেছে, এবং সমস্ত বাসা থেকে লোকজন বেরিয়েছে আপনার ওইটা দেখতে, মানে উদযাপন করতে। কি হয়েছে? জিয়াউর রহমানকে মুক্ত করে আনার পরের ঘটনা উনি বলছেন, উনি উনার এন্ড থেকে বলছেন, একজন গৃহবধূ তার স্মৃতি শেয়ার করছেন 7ই নভেম্বরে, সেটা বলছি আপনাদেরকে। উনি বললেন যে আমরা সবাই গেলাম, আশেপাশে যত ভাবিরা ছিলাম এবং সব বয়সের, তারা হেঁটে 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 ধানমন্ডি পর্যন্ত গেলেন ওই সিপাহী বিপ্লবের সময়, ওই 7ই নভেম্বরের কথা উনি বলছেন। এবং ওনারা শুনলেন যে দেশ আবার মুক্ত হয়েছে। কে আবার মুক্ত হয়েছে? আমি এই কথাটা যোগ করতে চাই, আবার মুক্ত হয়েছে কে করেছে? জিয়াউর রহমান করেছে। এই যে ধরেন জিয়াউর রহমান তো হি গট দ্য অপরচুনিটি টু স্পিক টু দ্য নেশন 7ই নভেম্বরে। 26শে মার্চেও হি গট দ্য অপরচুনিটি টু ডিক্লেয়ার, যে উনি অবশ্যই উনার যেটা রিভাইজড ডিক্লারেশন সেখানে তো অবশ্যই মানে শেখ মুজিবুর রহমানের নাম করেই বলেছেন, কিন্তু 7ই নভেম্বরে কিন্তু উনি কিন্তু আবারও কথা বলেছেন। এই জায়গাটায় জিয়াউর রহমান ইভেন মানে গিভিং বার্থ অফ আ পলিটিক্যাল পার্টি, ইভেন মানে বিফোর এনিথিং এনি পলিটিক্যাল মানে কি বলবো অ্যাক্টিভিটিস, উনি কিন্তু এটা প্রুভ করে দিয়েছিলেন যে উনি বাংলাদেশের সেই শক্তি, যে শক্তি মানে বাংলাদেশের শিরদাঁড়াকে সোজা করে সামনে এগোতে পারে। বাংলাদেশের মানুষজন কিন্তু, আপনাকে আমি বলি, উই আর নট ফান্ডামেন্টালিস্ট। আমরা কিন্তু প্রতিবেশীর সাথে ভালোভাবেই থাকতে চাই, কিন্তু প্রতিবেশী ঘাড়ের ওপরে এসে খবরদারি করুক, এটা আপনি গোটা রাস্তা দিয়ে হেঁটে চলে যান জ্যোতি ভাই, বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি 100 লোকের সাথে কথা বলেন, 80 জন যদি একটা মানে সিনা টান করে আপনাকে না বলে যে না দরকার নাই যুদ্ধ করব, এইটা হচ্ছে বাংলাদেশের মাঠের ফিলিং। এই মাঠের ফিলিংটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে, আওয়ামী লীগ ধারণ করে কি? অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগের পলিটিক্স আমি করিনি, কাজে ওটা হয়তো আমার কিছু মিস্টেক হতে পারে, আমার এখানে বায়াসনেস থাকতে পারে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আওয়ামী লীগের রাজনীতি ছিল একটা ক্লাসিক্যাল পলিটিক্স, যেখানে তারা ক্লাসিক্যালি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি দে ওন দ্য ক্রেডিট অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, এবং নিঃসন্দেহে তারা সাফার করেছে, তারা ছিল, তারা সরাসরি মাঠে না থাকুক অ্যাক্টিভিটিসে তো ছিল। আপনার তারা মুজিব সরকার গঠন করা থেকে শুরু করে যা ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস করেছে, তো আওয়ামী লীগকে সামনে রেখেই তো সারা বিশ্বের মানুষ এক জায়গায় হয়েছে তখন, তাই না? এই বর্ণাঢ্য রাজনৈতিক দলটার নেতা শেখ মুজিবুর রহমান তো খুব ভারতপন্থী লোক ছিলেন বলে মনে হয় না। যদি হতেন তাহলে তো উনি মনে হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম মিটিংয়ে বলতেন না যে কবে ফিরিয়ে নিচ্ছেন আপনার ট্রুপস,
অনেকেই বলেন ওই দিনই নাকি তার মৃত্যুদণ্ড আর কি ঘোষণা হয়ে গিয়েছিল, মানে ওয়েল এটা এগুলো সব এগুলা কিছু কিছু জিনিস নিয়ে কখনোই আপনি আসলে রহস্যের মীমাংসা করতে পারবেন না, কিন্তু এগুলো হচ্ছে আমরা যে এখন পড়ি যেখানে মানে যেখানে আমাদের সুযোগ থাকে একটা মানে এক ধরনের অনুমান করা, সেই হিসেবে বলছি। সেই দলটা যখন ধারক আর বাহক হয়ে উঠলো পার্শ্ববর্তী দেশের, যে হেট্রেডটা তৈরি হয়েছিল সাধারণ জনগণের মধ্যে, সেটাকে ঠেকিয়ে রাখা হয়েছিল ভয়ের সংস্কৃতি দিয়ে। আপনি তো জানেন আলী রিয়াজ ভাইয়ের একটা চমৎকার বই আছে ভয়ের সংস্কৃতি নামে। ভয়ের সংস্কৃতিতে হচ্ছে আপনি র্যান্ডম তুলবেন, র্যান্ডম পিক করবেন। নট এভরিওয়ান ইজ বিএনপি লিডার যারা ক্রস ফায়ারে পড়েছে বিএনপি পন্থী, আওয়ামী লীগের বিপক্ষের লোক, কোনো আওয়ামী লীগ ক্রস ফায়ারে পড়েনি। হ্যাঁ, তারা অন্তর্দ্বন্দ্বে অন্য কারণে মারা যেতে পারে, কিন্তু ওই কাহিনীও বদলে গেল যখন আপনার কক্সেস বাজারে আপনার একরামকে খুন করা হলো। একরাম আপনার মনে আছে, বাচ্চাটা বলতে থাকে যে বাবা তুমি কাঁদছো, কাঁদতেছো কেন, কি হয়েছে, এটা যে হ্যাঁ ওই কনভারসেশন। সে কিন্তু বহু পুরনো আওয়ামী নেতা, কিন্তু এমন একটা দানব আওয়ামী লীগ শেষ মুহূর্তে পরিণত হয়েছে। তার আর কোনো অর্থে রাজনৈতিক নেতা দল ছিল না, তারা হয়ে গেছিল একটা মানে বিদেশি শক্তির এজেন্ট, যাদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ রাখা, পারপাস সার্ভ করা ডিফারেন্ট ওয়েতে, এবং এখানে পথে বাধা যেই হোক। আমার তো ধারণা খোদ শেখ মুজিবুর রহমান থাকলেও তাকে দ্বিতীয় দফা মেরে ফেলা হতো, কারণ এটা সে এগ্রি করতেন না। তো নিঃসন্দেহে এটা আমরা বলতেই পারি, কারণ একজন মানুষ যিনি দেশকে স্বাধীন করেছে আরেক জায়গায় তো করত দিতে পারেন না। ফলে এমন অনেক কিছু ঘটেছে যেটা হচ্ছে বিএনপিকে এই জিনিসটা একটা এক্সট্রাঅর্ডিনারি লেভারেজ দেয়, এই আস্থা বিএনপির প্রতি। বেগম খালেদা জিয়া কিন্তু এটা ইকুয়ালি আপহোল্ড করেছিলেন। তার যে টেনিওর, অনেক ফল্ট আছে। যদি ভাই আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশের মতো দেশে যখন রাজনীতি করা হয়, সরকার গঠন করা হয়, সেখানে যে 100% ফ্ললেস গভর্নেন্স আপনার হবে, বিশ্বের কোথাও আসলে এক্সাম্পল দেখানোর সুযোগ আছে কিনা আমি জানি না, বাংলাদেশে নাই। 100% ফ্ললেস কোনো গভর্নেন্স সিস্টেম হতে পারে না। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের ক্ষমতার প্রতি মোহটা মানে বেশ প্রবল আর কি। কিভাবে একটু বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে, কিংবা আরেকটু ভাবে মানে নিজেদের কাউকে প্রধান বিচারপতি হিসেবে এনে তত্ত্বাবধায়ক সরকার করা, এই ধরনের কাজগুলো, এটার সাথে বেগম খালেদা জিয়া কোনোভাবে ইনভলভ ছিলেন বলে আমি বিশ্বাস করি না। আমার ধারণা প্রতিটা সরকারেই এমন কিছু অতি উৎসাহী মানুষ থাকে যাদের কাজই হচ্ছে অ্যাপারেন্টলি মনে হয় যে সরকার উপকার করছে, না, তারা মূলত সরকারকে আসলে বিপদে ফেলে এবং খাল কাটে। এই ক্ষেত্রে আমাদের টেনিয়রে অনেক সমস্যা ছিল নিঃসন্দেহে, কিন্তু এই টেনিয়র কিন্তু নতজানু টেনিয়র ছিল না, কোনো অর্থেই না। আমরা কিন্তু সব অর্থেই সেই সময় খুব মানে কি বলে এটাকে বলা হয় একটা মানে আমরা খুব বিউটিফুল ফরেন পলিসি আমরা রেখেছিলাম, অ্যাটলিস্ট আমাদের নেইবারদের ডিল করার ক্ষেত্রে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর্যায়ে হয়তো পৌঁছানো সম্ভব হয়নি, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। তার যে ফরেন পলিসি ছিল সেটা এখন পর্যন্ত ফাইনেস্ট ফরেন পলিসি, মানে মেকিং এভরিওয়ান ইয়োর ফ্রেন্ড অ্যান্ড কিপিং এভরিওয়ান অ্যাজ এভরি আদার ওয়ান অ্যাজ আ চেক অ্যান্ড ব্যালেন্স পয়েন্ট ফর দ্য আদার পাওয়ার, এইটা উনি স্টাবলিশ করতে পেরেছেন। যখন চায়নার সাথে বন্ধুত্ব করছেন তখন ভারতের সাথেও কিন্তু তার কোনো খারাপ সম্পর্ক ছিল না, ফলে চায়না ভারত তো পরস্পরের জন্য চেক অ্যান্ড ব্যালেন্সই। ইউএস এর সাথে যখন সুসম্পর্ক রাখছেন তখন কিন্তু ওইখানে রাশিয়াও ছিল। ফলে এই ওয়ান্ডারফুল ডিপ্লোম্যাসিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন অ্যালং উইথ মিডল ইস্টকে বাংলাদেশের পাশে এইভাবে নিয়ে আসা। ম্যাডামের সময়টাও যথেষ্ট স্ট্রং সময় গেছে। তাহলে সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হলো জিওপলিটিক্যালি বাংলাদেশ আমার ধারণা খুব মানে ইম্পর্টেন্ট হয়ে উঠলো 2008, 10, 11, 12। এটা পুরনো মানে এটার বোধহয় বেশ পুরনো একটা মানে ছকে আমরা পড়েছি। আমরা বুঝার আগেই আমরা ভিক্টিমাইজড হয়েছি এবং বাংলাদেশের হাত থেকে ছিনতাই হয়ে গেছে, সোজা কথায়। তো এইটা যখন আমার একটা প্রশ্ন এই পরিপ্রেক্ষিতে আপনি ভাইয়া যখন বললেন যে আপনারা টিকে থাকলেন কিভাবে, বাংলাদেশের কোনো মানুষ, ভাইয়া রিপিট, বাংলাদেশের কোনো মানুষ আগামীতেও যদি এ ধরনের রিপ্রেশন হয়, এমন কোনো পাওয়ারের দ্বারা যাদের প্রতি বাংলাদেশ মানুষ আস্থা হারিয়েছে, যারা মনে করছে পার্শ্ববর্তী বা অন্য কোনো সুপার পাওয়ারের একটা দোসর হিসেবে দেশে কাজ করছে, আপনি নিশ্চিত থাকেন ওদের স্ট্যান্ড থেকে নড়বে না, মরে যাবে তাও নড়বে না। এইটাই বিএনপি দল হিসেবে সবচেয়ে বড় শক্তি এই জায়গাটায়। আজও বিএনপি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, বিএনপি বৃহত্তম দল কি শুধু কর্মী সমর্থকদের জন্যই? তা তো না, আমাদের এই মতাদর্শটার জন্য। এবং এই মতাদর্শটা সেই মতাদর্শ, উই আর মুসলিম but we are not fascist, মানে কি বলে এটাকে, সরি, fanatics. We are not fanatics, we are Bangladeshi Muslims with our characteristics, এবং we are enough for ourselves. এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্টাবলিশ করতে হয়েছে। এখনো দেখবেন সবচেয়ে বড় গালি হিসেবে দেশে কি বলা হয়, ভারতের দালাল। আপনি ইনফ্লুয়েন্সারদের দেখেন না, যখন কাউকে ব্যাশ করতে চাই কি বলে, ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল। এটার রিজন হলো এইটাই হচ্ছে সেই সাইকোলজি যেটা সাধারণ লোক ক্যারি করে।
ভারতের দালাল শব্দটাই তার ঘৃণা যতখানি হবে পৃথিবীর অন্য কোনো নোংরা শব্দ ওই ঘৃণা উৎপাদনে সক্ষম নয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো লেভারেজটা আছে এবং তার কর্মীরা এটা অন্তর থেকে বিশ্বাস করেছে। অনেকগুলো এক্সাম্পল তো ম্যাডাম সেটও করেছেন। জামাতে ইসলামীর ছিল হরতাল, আপনার যদি মনে আছে থাকে, প্রণব মুখার্জি হ্যাড আ ভিজিট ইন বাংলাদেশ। সবাই বলল যে ম্যাডাম তো মানে তখন প্রোগ্রামটা ছিল সম্ভবত আপনার লা মেরিডিয়ানে বোধহয় ছিলেন, লা মেরিডিয়ানে বোধহয় ছিলেন প্রণব মুখার্জি বা এই ধরনের কিছু, বা সামওয়্যার রিয়েলি ফার ফ্রম ম্যাডামস অফিস, যেটা ম্যাডামের ওয়ার্কিং ক্যাপাসিটির মধ্যে পড়ে না। ওয়েস্টিন হলে আমার ধারণা ম্যাডাম হেঁটে চলে আসতে পারতেন, কারণ তখনও তার নিয়ে এত খারাপ হয়নি। কিন্তু উনি কিন্তু ওই হরতালের প্রতি সম্মান দেখিয়ে উনি কিন্তু বলেছেন যে আমাদের যুগপৎ আন্দোলনের একটা দল হরতাল ডেকেছে, আমি যদি এই টোটাল মানে অ্যালায়েন্সের প্রধান হয়ে এটা ভাঙি গাড়ি নিয়ে পার্শ্ববর্তী দেশের একজন ইয়ের জন্য, এটা কিন্তু তাদেরও মানে সময়টা এমন একটা সময় দেওয়া হয়েছিল যেটা হচ্ছে হরতাল আওয়ারের মধ্যে। আপনাকে এবার বলি, আমরা একটা অ্যাক্টিভিটিস চালাচ্ছি, এই ডিসেন্সিটা তো আমাদের পার্শ্ববর্তী দেশও শো করতে পারতো, মিটিংটা 8টায় হতে পারতো, রাত 9টায় হতে পারতো, অথবা ব্লকেট ছিল, দুটার কোনো একটা। উনি যাননি, এবং উনি যে যাননি অনেক হয়তো ভুল ক্ষতি হয়েছে দল হিসেবে বিএনপির, আমরা হয়তো আশেপাশের মানে বহু শক্তির মানে আনুকূল্য পাইনি। আমরা কিন্তু সাধারণের মানে ম্যাডাম কিন্তু ওই ইনস্ট্যান্ট ওই এক ডিসিশনে বাংলাদেশের মানে আমি বলবো 80% লোকের হার্ট জিতে নিয়েছেন নতুন করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের কর্মীরা এটা চিন্তাই করেনি। এদের মধ্যে যারা যারা সুবিধাভোগী ছাড়া, আপনাকে এবার বলি 15-17 বছর ধরে ভিকটিম হওয়ার জন্য তো কেউ একটা দল করতে পারে না, কাজে ওই জায়গাটায় এই প্রশ্নাতীত একটা বিষয় ছিল। ওই একটা পয়েন্টে আমরা সবাই এক জায়গায় ছিলাম, এখনো আছে, আগামীতেও থাকবো, যে দেশটা। এবং আমি খুব প্রাউড, এবং আমি এমন একটা সময় এসে আপনার সাথে কথা বলছি যে আমার যারা রাজনৈতিক অ্যালায়েন্স বলেন, আমাদের সহযোদ্ধারা বলেন, ভিন্ন দল হোক, ভিন্ন মত হোক, ভিন্ন পথ হোক, এই পয়েন্টে তারা আবার সবাই এখন এই মুহূর্তে আমরা গোটা বাংলাদেশ কিন্তু এক জায়গায়, এবং এটা হচ্ছে আমাদের বেস্ট পার্ট। আমার একটু প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা আপনারা যখন বাইরে থেকে দেখতেন ওই সময়টা, আমি আসলে ওই আর্লি টাইমটা জানতে চাই, এখন নয়। তখন আমাদের পত্রপত্রিকাগুলো নানা ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করেছিল, স্পেশালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জঙ্গি সংশ্লিষ্টতা, এই ধরনের অসংখ্য অভিযোগ তো মানে বিএনপিকে নিয়ে তখন ছিল। আপনারা আসলে এটার প্রতি কি ধরনের মানে হাউ ডিড ইউ রিয়াক্ট টু দিস কোয়েশ্চেন্স? আমার কথা হলো যে আপনারা কি এই ন্যারেটিভগুলো কি ইন আ ওয়ে ট্রাস্ট করেছিলেন, মানে কি ধরনের ভাবনা ছিল তখনকার আপনাদের? আমি বলি আগে। আচ্ছা হ্যাঁ আপা, এখানে আমি আপনার পলিটিক্যাল জার্নি তো বলেন, আমি অবশ্য পলিটিক্যালি কখনো ইনভলভ ছিলাম না, কিন্তু আমার পলিটিক্যাল অ্যাওয়েকেনিং, যার আগে আমি বাংলাদেশ নিয়ে মোটেই মাথা কামাতাম না, এটা হলো ওই 96 সালে। আমি তখন বুয়েটে ছিলাম, তখন সরকার আসলো, তখনই আসার পরে পত্রপত্রিকা থেকে আমার দেখে একটা জিনিস মনে হলো যে একদিন আমি পলিটিক্স দেখছি যে হ্যাঁ এর সাথে সময় ছিল, মানুষজন কথা বলতেছে, করতেছে, কিন্তু আমার মনে হলো এই আওয়ামী লীগ সরকারটা এবং তার সাপোর্টিং যে বুদ্ধিজীবী নেটওয়ার্ক, এরা জানি কেমন, মানে এরা অবলীলায় এমন একটা মিথ্যাকে প্রকাশ করতে চায়, যেটা মনে যেমন একটা হচ্ছিল যে আমার একটা ছোট্ট ঘটনা মনে আছে যে বিশ্ববাজারে তারা তেলের দাম বাড়ালো আর কি, তেলের দাম বাড়ালো, বললো যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এই জন্য। তো আমি স্পষ্ট দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমি ডেইলি স্টার আমি একটা চিঠিও লিখলাম এটা করার জন্য, কিন্তু এমন দেখলাম সাড়ম্বরে সব জায়গায় মানে এটা করা বলা হচ্ছে যে পত্রপত্রিকাগুলোতে যে তেলের বাজার যার জন্য, এবং যেভাবে জাস্টিফিকেশন করতেছে। এবং আমরা তো জানি যে মানে এই যমুনা ব্রিজটা বানিয়েছিল মানে মোটামুটি বেগম জিয়ার আমলেই উনি ইয়ে করেছে, কিন্তু এরা দেখি সাড়ম্বরে বলছে যে না এই যে মানে শেখ হাসিনা এসে মানে কয়েক মাস বা কয়েক ইয়েতে ছিল, কিন্তু ওনাকে ফুল ক্রেডিট দিচ্ছে। এবং মানে এটা যমুনা ব্রিগেড অ্যাকচুয়ালি কাজ শুরু হলো, যেটা আমরা বলি যে ভিত্তিপ্রস্তর, সেই দিন তো মানে মিসেস জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে ওপেন করবে, সেই দিন কিন্তু আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, মনে আছে, মানে অনেকদিন আগের কথা, আমরা তো তখন অনেক ইয়াং। এবং আরেকটা জিনিস আপনাকে সাপ্লিমেন্ট করি, সরকার অবস্থা খারাপ দেখে অনেকেই ম্যাডামকে বলেছিলেন যে আপনি একটু উদ্বোধনটা করে দেন ম্যাডাম প্লিজ, আপনি ওয়েট করে না, কিন্তু উনি বলেছিলেন, ওনার কিন্তু অদ্ভুত এবং আজও কিন্তু ম্যাডামের নীতিতে অটল, উনি বলছেন না না এটা কি শেষ হয়েছে কাজ, কমপ্লিট না হলে আমি তো উদ্বোধন করতে পারবো না, তার মানে আমি বাকি কাজগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। অ্যান্ড শি ওয়াজ সো অ্যাডামেন্ট, উনি জানতেন যে ওনার ক্ষমতা চলে যাচ্ছে, এটা কিন্তু মানে আমাকে ক্যাবিনেট থেকে মানে যারা ছিলেন তৎকালীন তারা বলেছেন, সচিবরা এখন আমাদের তো কাজ করার সুযোগ হয়, তারা স্মৃতি রোমন্থন করেন যে আমরা হাত পা ধরলাম যে এত একটা হিউজ কাজ হলো ম্যাডাম প্লিজ, কারণ এভরিবডি নিউ দ্য হুজ কামিং অ্যান্ড হাউ শি উইল টেক অ্যাওয়ে দ্য থিং। যাই হোক ভাই, আমরা তো এখন কম্পেয়ার করতে পারি যে এয়ারপোর্টের টার্মিনাল 3 কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু উদ্বোধন হয়ে গেছে 2024 এর জানুয়ারিতে।
নির্বাচনকে সামনে রেখে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে স্পষ্টত একটা মিথ্যাকে দিয়ে মানে ইয়ে করা, এটা আমাকে আপনার যেমন শফিক রেহমানের, আমার কিন্তু শফিক রেহমানের সাথে আমি তখনও কিছু লেখালেখি করতাম, মানে জায়জাদিন বিচিন্তা ইয়েতে এবং অফিসে যেতাম, এবং শফিক রহমান আমাকে খুব পছন্দ করতেন। আমার ওনার বাসাতে, ইস্কাটনের বাসাতে আমি ঘন্টার পর ঘন্টা ওনার সাথে আলাপ করেছি। উনি মানে বলে যে চা খেতে, আমার যেহেতু বিশ্ব পলিটিক্স নিয়ে বেশি ইন্টারেস্ট ছিল, আমি যখন মানে বলতো উনি ইংল্যান্ডের পলিটিক্স নিয়ে, বলতো হ্যাঁ তুমি তো এগুলো জানো, তারপরে ফুটবল নিয়ে মানে ওখানকার কালচার, ওনার জীবন নিয়ে, ওনার বাবার জীবন নিয়ে, এবং সেই শামসুর রহমানরা ওই সময় যায় কি, ওই যে শামসুল হক তখনকার বিখ্যাত বুদ্ধিজীবী, তারা এই 71-এ কি করেছিল বা পরবর্তীতে, এগুলো অনেক গল্প করতেন আর কি। তো আমি ওনাকে জিজ্ঞেস করতাম যে ওয়াই দিস ইজ, যেমন আমার এক স্পষ্ট খেয়াল আছে, একদিন রাত্রেবেলা টিভিতে ওই জাফর ইকবালের একটা শো দেখছিলাম, মানে আমার কিন্তু তখন থেকে মানে মনে হচ্ছিল যে এই লোকটা খুবই ডেঞ্জারাস, মানে সে এমন করে, ওই জাফর ইকবাল যে সাহিত্যিক, তো এটা দেখে আমি সে রাত 11টার সময় ওনাকে ফোন করে বলছেন যে স্যার এটা মানে এভাবে এরকম কেমন হচ্ছে, এইভাবে কেন এনে করছে। তো উনি বলছে হ্যাঁ, উত্তর দিলে পরে যেদিন দেখালো যে এত রাতে ফোন না করাটাই ভালো। হ্যাঁ, এটা আমি ঠিক আছে, কিন্তু এরপরে আমার কথা হচ্ছে আমি তখন ওটা অ্যাওয়ারনেস ছিলাম, লেখালেখি করতাম কিছু। তারপরে যখন বিএনপি সরকার ক্ষমতায় অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু মানে বিভিন্ন কারণে হয়তো মানে সরকারের প্রতি একটু ডিসিলিউশন ছিলাম, এবং পলিটিক্সের প্রতি আবার আগ্রহ হারিয়ে ফেলি আর কি, এবং তেমন একটা এটা নিয়ে করিনি। তারপরে আমরা পরে তো বিদেশ চলে যাই আর কি। তো আবার আমাকে রিওয়েকনিং হয় এই প্রথমে 2011 সালে, যখন মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, তখনই আমার মনে হলো যে বাংলাদেশের 12টা বেজে গেল, কারণ আমি জানতাম যে এটার মেইন কারণই হলো যে ইলেকশন আর করতে দেবে না, আর ইলেকশন না হলে কোনো বাংলাদেশের চেক অ্যান্ড ব্যালেন্স থাকছে না। তারপরে 2013 সালের ওই যুদ্ধাপরাধ নিয়ে যেরকম মানে একটা ফ্যাসিবাদ সব জায়গায় একটা ন্যারেটিভ চাপায় দেওয়ার জন্য একটা করা, তারপরে ওই শাপলা ম্যাসাকার, এবং পরবর্তীতে ওই 2013 সালের শেষ দিকে যেটা হলো আর কি, যে তখনই মানে তারপর থেকে আমি পলিটিক্যাল মোটামুটি লেখালেখির সাথে জড়িয়ে পড়লাম। তখন আমার সাথে জ্যোতি এবং আমাদের যে ব্রেইন নেটওয়ার্কের মেইন যারা আর কি, আমাদের তখনই পরিচয় আর কি ওই 2013 সালের ওই সময়টাতেই। এবং তারপর থেকে আমরা একসাথে মানে বাইরে থেকে ইয়ে করছি। তো আমাদের হ্যাঁ বাইরে থেকে দেখা ইয়েতে আমরা আওয়ামী লীগের ডেঞ্জারটা সম্পর্কে অ্যাওয়্যার ছিলাম, কিন্তু এরা যে এতটা ইয়ে হয়ে উঠবে এটা আমরা চিন্তা করিনি। এবং এটার জন্য অবশ্যই ধরেন যে এটা যেটা বলেন সময়ের এটা 2009-10 বিশ্ব রাজনীতি একটা পরিবর্তন হয়েছে, গ্লোবাল ওয়ার্ল্ড টেররের বিভিন্ন কারণে। আর ইন্ডিয়াও কেমন করে জানি মানে তারা মানে পুরোপুরি আওয়ামী লীগের উপরে একদম পুরো মানে দেশটাকে, আওয়ামী লীগকে বাংলাদেশকে কন্ট্রোল করবে সবকিছু মাত্রা জ্ঞান ছাড়ায়, মানে এভাবে তো আমরা চিন্তা করি। কারণ আমরা কখনো ভেবেছিলাম যে এরকম ইয়ে হবে, মানে যে এত বেশি ইয়ে হবে, কারণ দুনিয়াতে মানুষের একটা সৌজন্য বোধ আছে, মানে এখানে নির্বাচন হবে আর দিল্লিতে বসে এটার ব্যাখ্যা দেওয়া হবে ওপেন উইদাউট হাইডিং, মানে কোনো শেম ছাড়া। এবং যারা এই আওয়ামী লীগের হয়ে ক্যান্ডিডেট হতে চাচ্ছে বা রেবেল ক্যান্ডিডেট হচ্ছে বা ইয়ে, তারা বলছে যে আমরা দিল্লির লোক, এক্স্যাক্টলি ওপেন জি 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 কোনো ইয়েও নাই, পঙ্কজ সাহেবের যে বিখ্যাত বঙ্গবন্ধুর ক্যান্ডিডেট, এইসব কিছু না, আমরা দিল্লির ক্যান্ডিডেট। জি জি, কতখানি মানে আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের তখনকার 13টা, আমি আপনাকে বলি 13 হচ্ছে একটা কালো সময় বাংলাদেশের। রিজনটা হচ্ছে যে এমন আন্দোলন হয়েছিল ভাই, আমি বলি জ্যোতি ভাই, এটা আপনারা কতটুকু দেখার সুযোগ হয়েছে যাই না, গোটা বাংলাদেশ ইন আ ওয়ে কিন্তু অচল হয়ে গেছিল। সেফ যদি ঢাকা, মানে আমাদের কোনো রকম কিছু ঢুকতেই দেওয়া হয়নি ঢাকাতে। ঢাকা তো আসলে অত্যন্ত ভালনারেবল সিটি, ইট ডাজন্ট গ্রো এনি অফ ইটস নিড, মানে নিডফুল প্রোডাক্টস, মানে কমোডিটিস, এটা কিন্তু সবসময় মানে সারাক্ষণ ঢুকছে চারপাশ থেকে। এটাকে মোটামুটি আটকে দিলেই, মানে যেটা হয় বিচ্ছিন্ন করে দিতে পারলেই আর কি দেখা যায় যে বিজয়টা অবশ্যম্ভাবী। তারা যেটা করেছিলেন দেশ জুড়ে মোটামুটি ভাবে, তো মানে কল্পনাই করা যায় না যে 13-র পরে যে 14টা আসলো, 14টা ভোটার মানে নির্বাচন একমুখী না হয়ে কোনো উপায়ই ছিল না শেখ হাসিনার। এটা প্রথম। দ্বিতীয়ত ওই আন্দোলনে যারা দেশব্যাপী নেতৃত্ব দিয়েছিলেন জ্যোতি ভাই, তাদের প্রত্যেককে, আই রিপিট, প্রত্যেককে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং যারা মারা যায়নি তারা ওই যে মুমূর্ষের মতো বেঁচে আছে এখন। তো ওই সময়টা আমার এখন মনে হয় যে আপনারা আসলে কখন রিয়ালাইজ করা শুরু করলেন যে আসলে যা শুনেছেন সব সঠিক নয়, কিংবা এই রিয়ালিটির বাইরেও একটা ভয়ঙ্কর রিয়ালিটি আছে, বাংলাদেশ আসলে নিজে সার্বভৌমত্ব নিয়ে, এটা সোভারেনিটি নিয়ে ফাংশন করতে পারছেন। এটা আপনারা কবে ফিল করা শুরু করলেন? আপনার কাছে এটা আমি শুনি। শেষ করে নাও, তারপর আমি বলি, বিকজ আমার অনেকগুলি কথা আছে। হ্যাঁ প্লিজ। না আমার তো
মানে ইন্ডিয়া পার্টিকুলার এটার দায়িত্বের জন্য মানে এটা কতটুকু দায়ী ওটা কিন্তু ওই 2013 সালে তো ওই মানে আমি যেটা বললাম যে আমরা নতুন প্যারাডাইমে আমার এখনো খেয়াল আছে, আমরা তখনই তো লেখালেখি শুরু করেছিলাম, ফেসবুকে পোস্ট করতাম যে 2013 শেষে মানে 14 জানুয়ারিতে যে ইলেকশনটা হলো, যে মানে মাত্র 153টা আসলে কোনো মতে হলো, মানে মানে ফার্সিক্যাল ইলেকশন। আমার খেয়াল আছে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমি আনকনটেস্টেড, কোনো ইয়ে ছিল না। আমি মোর দ্যান 1970 তে ইয়াহিয়া খান যখন বাই ইলেকশন করছিল তার চেয়ে বেশি। তা আমার খেয়াল আমি মানে ফেসবুকে আমরা পোস্ট করেছিলাম যে কোন মানে একটা আসর মানে কেন্দ্রে কোনো লোক নাই, একটা কুকুর মনে হচ্ছে, একটা ওইটা ছবি কয়েকটা প্রবচন ছিল, আর একটা কেন্দ্রে মনে একটা গাধা, মানে বলছে যে এই ইলেকশনে কুকুর এবং গাধারাই ভোট দিচ্ছে, আর কেউ মানে নোবডি ওয়াজ দেয়ার, সবাই জানে। আমার তো মনে হচ্ছিল যে এত ফার্সিক্যাল একটা জিনিস, মানে হাউ ক্যান দিস গভর্নমেন্ট কন্টিনিউ ফর অ্যানাদার 5 ইয়ার্স, মানে এটা তো চিন্তাই ছিল না, তাই না? মানে এই যে আমাদের মাথার মধ্যে প্যারাডিম শিফট হলো, কিন্তু তারপর তো মানে দেখলাম যে এটা টিকে গেল, তো মানে কি বিভিন্ন ভাবে ভয়ঙ্কর ভাবে টিকলো, মানে এত ফার্সিক্যাল, মানে এই জন্য বলে যে মানুষের একটা ইয়ে আছে না যে মানে যখন একটা জিনিস আস্তে আস্তে মানে এই লজ্জা সম্ভ্রম ইয়ের খুলতে থাকে, মানে তখন আসলে সে নিজেও টের পায় না যে কতখানি সে নির্লজ্জ হয়ে উঠছে, কিংবা ওই মোটামুটি 13-14 সময় তখনই আমাদের মানে তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে দিস ইজ টোটালি নিউ প্যারাডাইম, মানে আমাদের আগের যে মাইন্ডসেট ছিল মানে দেশের ভিতরে, এটা নিয়ে পরে কথা বলবো যে এইটা করার জন্য এটা অবশ্য আমাদের বিএনপির বলবো না, যে আমাদের জাতীয় আমাদের এলিট সমাজ আমাদের নাগরিক সমাজেরও একটা চরম ব্যর্থতা আছে। তারা মানে বিভিন্ন কারণে কেউ হয়তো মানে হয়তো বোথ সাইড ইকুয়াল মনে করার জন্য, কেউ মনে করেছিল যে না বিএনপিকে ইয়ে করার জন্য, এটা নিয়ে পরে কথা বলা যাবে। এটা অবশ্যই এটা আমাদের নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ, যারা মনে করে জাতির বিবেক, যারা বেশি ভালো জানেন ভালো বোঝেন, তাদের একটা বিশাল ব্যর্থতা আছে এই সময়টায়। তার আগে থেকে তারা ডেঞ্জারটাকে রিয়ালাইজ করতে পারেননি যে একচ্ছত্র ক্ষমতা মানুষকে কিরকম করে ফেলতে পারে। ওটা তো দল হিসেবে সত্যি কথা কোনো রাজনৈতিক দলই এটা আসলে গেস করতে পারেনি। এটা শুধু ব্যর্থতার দায় আমি নাগরিক সমাজ কিংবা কাউকে দিতে চাই না। রিয়েলিটি হচ্ছে যে তাদেরও এত চেনা ছকের বাইরের বিষয় এটা, যে অনেকে না বুঝেই ট্র্যাপ হয়ে গেছেন এখানে, আর অনেকে নিজেকে একেবারে সাইলেন্ট করে ফেলেছেন। সো এবার জ্যোতি ভাই আপনার কাছে। আচ্ছা, ওকে, আমার অনেক কিছু বলার আছে, প্লিজ প্লিজ। তো একদম প্রথম থেকে যেটা আর কি, যে আপনি ভেরি ইন্টারেস্টিং যে আপনি জিয়াউর রহমান সাহেবের 26শে মার্চ এবং 7ই নভেম্বর দুটো বললেন। আই হ্যাভ অলওয়েজ ফেল্ট যে বিএনপির যারা আপনার ন্যারেটিভ বিল্ড করে ট্র্যাডিশনালি, সো জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ওয়াজ অ্যাবসলিউটলি, ইট ওয়াজ এ পিভটাল মোমেন্ট। একটা মেজর তার নিজের নামে ইংরেজিতে কথা বলতেছে, অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ পিভটাল থিং। জিনিসটা হচ্ছে কি যে ওই দিন যদি আসলে ওখানে মেজর জিয়া না হয়ে অন্য আর একটা মেজরও হতো, একই ইম্প্যাক্ট, এবং জিয়াউর রহমান ওয়াজ নট দ্য অনলি পারসন যিনি বিদ্রোহ করেছিলেন, আদার্স অলসো ডিড ইন देयर ওন ওয়ে। খালিদ মোশাররফ করেছেন, তারপরে যারা মনে করেন আপনার ছোটখাটো ইয়ে আর কি ইউনিটস গুলো ছিল, ক্যাপ্টেনরা অনেকে করেছেন, পাকিস্তান থেকে অনেকে পালিয়ে এসেছেন। সো জিয়াউর রহমান ওয়াজ দ্য হুইসেল ব্লোয়ার, হ্যাঁ, এবং উই হ্যাড দ্য মানে অপরচুনিটি ছিল যে ওখানে রেডিও স্টেশনটা ছিল, অন্যখানে হয়তো ছিল না। দিস ডাজন্ট ডিমিনিশ হিম, কিন্তু ইট ইজ আ সার্কামস্ট্যান্স। As opposed to 7ই নভেম্বর, যেখানে জিয়াউর রহমান was the only person. So Sheikh Mujibur Rahman was already discredited when he was killed. মানে indeed he was a tragedy. সেটা যদি আমি মেনেও নেই যে মানে আপনার women and children were killed, that's a tragedy. But Sheikh Mujib himself was already a discredited dictator on 15th of August, তাই না? Indeed. তারপরে যে গভর্নমেন্ট আসলো, এটা তো আওয়ামী লীগেরই গভর্নমেন্ট ছিল, খন্দকার মোশতাকের আওয়ামী লীগের। যারা এই আওয়ামী লীগের যারা খন্দকার মোশতাকের সাথে ছিল না, দে ওয়ার কিলড বাই মোশতাকের, মানে আওয়ামী লীগের নিজেদের মধ্যে মারামারিতেই তাজউদ্দিন আহমেদ এন্ড আদার পিপল ওয়্যার কিলড ইন জেল। 4 তারিখে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ফ্যামিলি সহ গৃহবন্দী ছিলেন। খালিদ মোশাররফ মেড এ coup যেটা ওয়াজ perceived rightly or wrongly as pro Indian, যেটার কথা আপনি বললেন। সো अगेन হি ওয়াজ কন্ট্রোভার্সিয়াল, মানে আর কি উনার coup ফেল করার বিষয়ে একটা কমেন্ট না করে পারছি না। বলা হয়ে থাকে এটা অ্যান্থনি মাস্কারেন আছে, ওনার অনেক বিষয়ের সাথে আমি একমত না অফকোর্স, বাট এটাকে আমি কোট না করে পারছি না। 48 hours he could not address the nation যে something is there, at least আমি আছি, I am in the power. আর জিয়াউর রহমান even before taking over just প্রথম কাজটাই ছিল he addressed the nation, কারণ উনি জানতেন জনগণকে দরকার। in the leadership was a difference এটা আর কি, that is। আবার খালেদের এগেইনস্ট যিনি করলেন, হ্যাঁ, যেটা আর কি যে আপনার যে তাহের, কর্নেল তাহের, হ্যাঁ,
and সেটা তো ওয়াজ ইভেন মোর কেওটিক। হ্যাঁ, ওটা একটা অদ্ভুত আইডিওলজি। হ্যাঁ, আইডিওলজি, এবং সেখানে যে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে যে ম্যাসাকার গুলি হচ্ছিল বা জি জি জি, দিস ইজ কাইন্ড অফ লাইক যে আমরা পিলখানায় যে ট্র্যাজেডি দেখেছি সেটা ওটারই একটা আর্লিয়ার ভার্সন এবং স্মলার ভার্সন। বাট তারপরে 17 জন আর্মি অফিসার তো সম্ভবত দেখিও দিয়া। সো জিয়াউর রহমান was the only individual who could have saved বাংলাদেশ নভেম্বরের 7 তারিখে। কিন্তু somehow বিএনপি ন্যারেটিভ সেটিং এ এই জিনিসগুলি আসেনি। সো আই জাস্ট ওয়ান্টেড টু মেক দ্যাট পয়েন্ট। আপনার অন্য কথার আগে আই জাস্ট ওয়ান্টেড। আচ্ছা, এখন নাও উই কাম টু দি জিওপলিটিক্যাল ইয়েটা আর কি। আই এগ্রি উইথ ইউ যে মানে আপনার দি ন্যাশনালিস্ট ফ্যাক্টর অথবা সভরেনিটি ফ্যাক্টর, হ্যাঁ আপনি যেটা বললেন আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এটার সাথে আমি আরেকটু I'll add and then I'll get to the civil society and how we feel সেটাতে। জুলাইয়ের পর থেকে, জুলাই 2024-এর পর থেকে যদি ওয়ান থিং আই হ্যাভ নোটিসড ইন বাংলাদেশ যেটা রিমার্কেবল, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ভারত এটা বলছে এটা আমরা মেনে নিতে পারি, এটা আমরা ট্রাস্ট করতে পারি, এই ধরনের কথা বলার মতো লোক বাংলাদেশের এখন কেউ নাই। এটা কিন্তু আগেও ছিল। আপনি যদি 20 বছর আগে যান যে আচ্ছা ঠিক আছে মনমোহন সিং টিপাই মুখে বাদ দিয়ে করছে, মনমোহন সিং হ্যাজ সেড যে নো হার্ম উইল কাম টু বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ এটা বিশ্বাস করেছে, ইভেন রাজীব গান্ধী কেও। হ্যাঁ, বাংলাদেশে অনেক মানুষই এই কথাটা বিশ্বাস করতো। তারা যে সবাই ওই আওয়ামী লীগ স্টাইল, হাসিনা স্টাইলে যে ভারতের মানে আমি দিল্লির ক্যান্ডিডেট সেরকম তা না, না প্রশ্নই ওঠে না। কিন্তু এরকম লোক ছিল যে যারা ওইরকম না, যারা আসলে আমার আপনার মতন প্যাট্রিয়টিক বাংলাদেশী, কিন্তু তারা মনে করতো যে এরকম যে ভারত আমাদের সাথে খারাপ কাজ করতে পারবে না, ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র, তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাপোর্ট করেছে, কাজেই মনমোহন সিং যখন বলছে কিছু না পাবো, কিছু না কিছু পাবো, আমাদের ক্ষতি করবে না। কিন্তু 5ই আগস্টের পরে প্রথম হলো যে এরকম যে দে হ্যাভ মানে এই 5ই আগস্টের আগে পর্যন্ত তো যেগুলি হয়েছে সেগুলি তো হয়েইছে, and then they have taken Sheikh Hasina in, and then 2024-এর অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, নভেম্বরে আমরা যে পরিমাণ অ্যান্টি বাংলাদেশ মানে তাদের প্রোপাগান্ডা ইন্ডাস্ট্রিয়াল স্কেল, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি সাহেব উনি এই কথাটা অনেক বলেছেন যে এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল স্কেলেই হয়েছে, এটা কোনো স্মল কটেজ এফর্ট না এটা। হ্যাঁ, সো এগুলি যখন হয়েছে এরপরে এখন বাংলাদেশে আমার মনে হয় না যে কেউ বলবে যে যে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট কে আমরা ট্রাস্ট করতে পারি বা তারা আমাদের বন্ধু। Right. Okay. They are our neighbor. We have to accept that. Yeah, of course, and they will be forever. But forever. So we don't want to have the enmity with them. কিন্তু এটা আর কি আপনার যে তারা যে আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড বা অ্যালাই, এই কথাটা বাংলাদেশে মনে হয় না এখন বাংলাদেশে কেউ অনেস্টলি বিশ্বাস করে। তাদেরকে এফোর্ট দিতে হবে আর কি, এটা এই জায়গাটা অনেক ইট উইল টেক লং টাইম। যারা মনে করেন যে আওয়ামী লীগের সময় যারা সুবিধা পেয়েছে পেয়েছে, তারা হয়তো মনে করতে পারে যে আমরা তাদেরকে ভারত মানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট ইজ দেয়ার মাস্টার্স, সেরকম হয়তো এখনো কিছু লোক আছে। হ্যাঁ, কিন্তু ফ্রেন্ডস এন্ড অ্যালাইজ ইন্ডিয়া হ্যাজ লস্ট দ্যাট। মানে হ্যাঁ, দে ডিড। সো আই উইল কাম ব্যাক এন্ড মানে আমার কথা শেষ করে আমি আপনার কাছে আসবো আর কি নিয়ে, সেটা হচ্ছে যে এই যদি সার্কামস্ট্যান্স হয় তাহলে পরে যেটা আপনি যেহেতু এটা আমরা সবাই করছি, ভবিষ্যতে যখন ইলেকটোরাল পলিটিক্স হবে, নির্বাচনের পরে আমরা যে রাজনীতিতে যাব ভবিষ্যতের রাজনীতিতে, তখন কি বিএনপির ওই ইউনিকনেসটা থাকবে যে আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি? কারণ আমরা তো এখন সবাই বিএনপি যে সেন্সে সার্বভৌমত্বে বিশ্বাস করে, ওই ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট বিএনপি হ্যাজ নাও ওয়ান। আমরা সবাই এখন এটা করি, আমি বিএনপি করি বা না করি এই ওইটা মানি। তো তখন কিন্তু এখন মানে বেগম জিয়া এখন সবার নেতা এবং খালেদা জি মানে এবং জিয়াউর রহমানও সবার নেতা আমাদের সবারই। এটা যখন হবে তখন ডিস্টিংশনটা কিভাবে হবে? আউটকাম এটা আপনার কাছে আমি পরে। জি জি, এখন আপনি আমাকে যেটা বললেন যে ন্যারেটিভ এন্ড সিভিল সোসাইটি এন্ড সো অন, হ্যাঁ এখন এই যে ইন্ডিয়া যে এভাবে ট্রান্সফর্ম হবে, so Indian establishment always had their particular geopolitical calculations. This is true. Yeah, indeed. সেই ক্যালকুলেশনে যখন পুরনো কংগ্রেস গভর্নমেন্ট ছিল, they had a personal affinity towards Sheikh Hasina. So Pranab Mukherjee and Sonia Gandhi Sheikh Hasina কে
তাদের সাথে একটা পার্সোনাল কানেকশন ছিল গোয়িং ব্যাক টু দ্য 70s। সো ওই সেন্সে ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ প্রেফার্ড আওয়ামী লীগ, এটাতে নতুন, এটা দেয়ার ইজ নো সিক্রেট অ্যাবাউট দ্যাট। কিন্তু যখন নন আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে ইলেক্টেড হয়েছে, দেশ চালিয়েছে, ইন্ডিয়া হ্যাড ওয়ার্কড উইথ, তারা জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করেছে, তারা একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ সবসময় ছিল, তারা বেগম জিয়ার দুটো গভর্নমেন্টের সাথেই কাজ করেছে, আপস এন্ড ডাউনস ছিল, বাট হয়েছে। সো আই থিঙ্ক দ্যাট দেয়ার উড হ্যাভ বিন অ্যান এক্সপেকটেশন ফ্রম not just from BNP but from বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, যে এখনো তাই হবে। 2012-তে যদি আপনি ফেরত যান, 2012 নভেম্বরে কিন্তু বেগম জিয়া একটা লম্বা ইন্ডিয়া সফর করে আসছিলেন। হ্যাঁ, এন্ড ওই সময় যদি আপনি তখনকার ইন্ডিয়ান মিডিয়াতে ঘেটে দেখেন, দেখবেন যে এরকম যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি সিন অ্যাজ এ ফ্রুটফুল মিটিং, ভিজিট। She had met all the মানে এইরকম সার্কামস্ট্যান্সে যাদের সাথে মিট করার কথা তাদের সবার সাথেই মিট হয়েছে, এবং কনভারসেশনস ওয়্যার সিন, ইট ওয়াজ রিপোর্টেড, এবং স্টেট পর্যায়ে এটা খুব গুরুত্ব দিয়েই তার এই ভিজিটটা করানো হয়েছে। জি, সো and there is nothing, মানে এটাতে আহামরি মানে ইয়া হওয়ার কিছু নাই। This is what happens between the two neighbors. Two neighbors, that is what expected actually. That is expected. This is a pragmatic non-confrontational relationship between two sovereign nations that share land border of 4,000 kilometers. So 2013-তে I think a few things changed, যেটা আমরা তখন বুঝতে পারিনি, এবং তার আগের থেকেই চেঞ্জ শুরু হয়েছে, বাট তখন আমরা বুঝতে পারিনি। একটা হচ্ছে যে আপনার 2013-তে শাহবাগ এবং শাপলা, এই যে আপনার এটা আমাদের দেখেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এর বিউটিটা হচ্ছে জিয়াউর রহমানের নিজের কথায়, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি ন্যাশনালিজম হ্যাজ এলবো রুম। এলবো রুম মানে কি, মানে হচ্ছে যেরকম যে আমাদের এখানে দেয়ার আর মাল্টিপল স্ট্রিমস, যেখানে বেঙ্গলি কালচারাল আইডেন্টিটি, ডিফারেন্ট এথনিক গ্রুপস, ডিফারেন্ট এথনিক গ্রুপস, মুসলিম কালচারাল আইডেন্টিটি, উইদিন মুসলিম আইডেন্টিটি দেয়ার আর, সেটা তো ডিফারেন্টই আছে, যে সাম পিপল আর পার্টিকুলার মাযহাব এন্ড পার্টিকুলার ইন্টারপ্রিটেশন যারা মোর কনজারভেটিভ দ্যান আদার্স, সো দেয়ার আর অল দিস এলিমেন্টস। সো বাংলাদেশি ন্যাশনালিজম ক্যান এনকম্পাস অল অফ দিস, এবং এই এনকম্পাসটা, এটা আপনি যদি এখন আইডেন্টিটি পলিটিক্স খুঁচিয়ে তোলেন, দ্যাটস দ্য অপোজিট অফ বাংলাদেশি ন্যাশনালিজম। এন্ড এইটা আমরা তখন হয়তো অনেকে বুঝি নাই বা ইয়ে হয়নি, কিন্তু এই শাহবাগ এবং শাপলা, দিস ওয়াজ অ্যান্টি বাংলাদেশ ন্যাশনালিজম। ওকে, যে হ্যাঁ, যে মানে যে সিনথেসিসটা বাংলাদেশি ন্যাশনালিজমে বলা হয়, যে ঠিক আছে আমাদের অনেকেরই অনেক কিছু আছে যেটাকে আমরা একটা ওভারআর্চিং একটা ইয়েতে রাখতে পারতেছি, অনভেলপে রাখতে পারতেছি, আমি ওই খামটাই ছেড়ে ফেললাম, দিয়ে বললাম যে এরকম যে তুমি পক্ষ নিলে রক্ষা, মানে ইউ হ্যাভ টু টেক আ পক্ষ, মানে হ্যাঁ, হুইচ ইজ থিয়েটার আর কি। সো এই জিনিসটা যে আপনার যে সোশ্যাল ইনস্টেবিলিটি ইয়ে করলো, এটা কিন্তু একটা জিনিস। তার আগে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, এই মানে সেকেন্ড টাইম ক্ষমতায় আসার পরে, তখন উনি প্রথম এক বছরে কিছু কাজ করলো। একটা হলো আপনার উনি মিসেস জিয়াকে তার বাসা থেকে বের করে দিল এবং জিয়াউর রহমানের বাড়িটা ধ্বংস করে দিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে প্রফেসর ইউনুসকে তার ব্যাংক থেকে বার করে চরম অপমান করে ইয়ে করলো। সো দিস থিংস অলসো কালেকটিভলি সব মিলে এইটাই তৈরি করলো ওই ভয়ের সংস্কৃতি। একটা ভয় হচ্ছে যে এরকম যে মানে আরবান অ্যাফ্লুয়েন্ট ক্লাসকে, মানে ঢাকাবাসী সোজা কথায় আর কি, হ্যাঁ, এবং এটা কি এলিট তা না, এলিটটা তো বটে, মানে ফাইন্যান্সিয়ালি এলিট, আপনি অ্যাক্রস দ্য বোর্ড দেখেন যেরকম যে গুলশান বা ওই সাবাবগুলি, বাট অলসো সলিড মিডল ক্লাস সাবাবস লাইক সে মিরপুর, মোহাম্মদপুর, এই সাবাবগুলিও দেখেন, অ্যান্ড ওয়ার্কিং পিপল, ঢাকাবাসী, তাদের একটা ভয় হলো যে আপনার এই আইডেন্টিটি ওয়ার, যে মানে শাহবাগ ভার্সাস শাপলা, এটা একটা ভয়, বিকজ এই আইডেন্টিটি ওয়ারে তো কেউ জিতবে না, বিকজ ইটস নট পসিবল, বিকজ মানে ইউ নো দিস আর বোথ আওয়ার আইডেন্টিটি এলিমেন্টস। এটার অনলি সলিউশন হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজম, এবং এইটাতে কেউ অভ্যস্ত ছিল না, এমন একটা নিউ প্যারাডাইম ওপেন হয়ে গেল, যেটা হচ্ছে যে ইউ রিয়েলি মানে উইথ ইউর আইডেন্টিটি যদি আপনি মানে হেফাজতি পক্ষ হন অথবা কওমি, আমি এটাকে হেফাজত নাম বলতেও আমার ভালো লাগে না,
কওমি পিপল, যারা আসলে আমাদের একেবারে অতি সাধারণ মানুষজন, তারা নিজেদের মানে তাদেরকে যে তাদের আইডেন্টিটি নিয়ে ভয় পেতে হবে, কিংবা আপনার শাহবাগী তাদের সুপ্রিমেসি আসবে তাদের আইডির কারণে, এটা তো একটা ডিফারেন্ট প্যারাডাইম বাংলাদেশ। সো যারা আর কি ওই নন পলিটিক্যাল আরবান সিটিজেন্স, আমি সেভাবে বলি, অ্যাক্রস অল ক্লাসেস they became afraid যে এই আইডেন্টিটি পলিটিক্স ইজ এ নিউ থিং এন্ড আই ডোন্ট ওয়ান্ট দিস। তার আগে যেটা ছিল যে আপনার যখন হাসিনা বেগম জিয়াকে এবং ইউনূস সাহেবকে দুইজনকে অ্যাটাক করলেন, করে সে পুলড ইট অফ, যে কেউ কোনো ইয়ে করলো না, তখন আরবান অ্যাফ্লুয়েন্ট ক্লাসেস তারা কি চিন্তা করলো, বা যারা ওপিনিয়ন মেকারস তারা চিন্তা করলো যে এরকম যে প্রফেসর ইউনূস ইজ হি ইজ কানেক্টেড উইথ দ্য গ্লোবাল এস্টাবলিশমেন্ট, তাকে এরকম অপমান সহ্য করতে হচ্ছে। বেগম জিয়া দুইবারের প্রাইম মিনিস্টার, মানে দুইটা গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, অ্যান্ড লিডার অফ দ্য মোস্ট সাকসেসফুল, ইলেকটোরালি মোস্ট সাকসেসফুল পার্টি ইন বাংলাদেশ হিস্ট্রি, তার পার্টি তাকে তার বাড়ি বাঁচাইতে পারে নাই। হ্যাঁ ভাই, আমার কি আছে। তো এই যে দুই দিক থেকেই ভয়, একটা হচ্ছে মানে হাসিনার টপ ডাউন ভয়, আর একটা হচ্ছে আপনার এই আইডেন্টিটি পলিটিক্স হুইচ শি ইনস্টিগেটেড, সেইটার ভয়। আই থিঙ্ক দিস ফিয়ার kept the urban classes paralyzed for a long time. হ্যাঁ, সেটা হলো যে আপনার ওই 2013 আন্দোলন আপনি বললেন, 13 আন্দোলন ঢাকায় হলো না কেন? বিকজ এই পর্যন্ত চলে যাওয়াতে যে ওকে মানে I would just want to survive. এইটার সাথে হাসিনা also got very lucky. I think হাসিনা regime got very lucky কোভিড পর্যন্ত, যে আপনার the global economy was in favor for her. তাকে অনেক উইন্ড সাপোর্ট দিয়ে গেছে, যে আপনার এই 2016, 17, 18 এরকম সময় গ্লোবাল ইকোনমি ওয়াজ বুমিং, কাজে আমাদের গার্মেন্টস প্রাইভেট সেক্টরটা বাংলাদেশে তো সবসময় থ্রাইভিং ছিল, এবং এটা হচ্ছে যে একেবারে খুব টাফ টাইমেও আমাদের পজিশনটাকে আপ করে রেখেছে। ইভেন যখন প্রথম আপনার মনে আছে ডিজাস্টার হিট করলো ওয়ার্ল্ড ইকোনমিতে, তখনও বাংলাদেশের প্রভাব পড়তে অনেক সময় লেগেছে, অনেক সময়। হ্যাঁ, সো আমাদের গার্মেন্টস থ্রাইভ করেছে, আমাদের রেমিটেন্স কন্টিনিউ করেছে। সো আই উডন্ট গিভ হাসিনা গভর্নমেন্ট এনি ক্রেডিট ফর দিস। উই শুড গিভ জিয়াউর রহমান ক্রেডিট ফর দিস। Both the sector you mentioned right now are completely benefit. Yeah, she got the benefit. So এখন আপনি দেখেন যেরকম আপনার ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, আপনার ইনকাম বাড়তেছে, and at the same time there are all these fear elements. কাজেই এইটা, হ্যাঁ, so I think people put up with Hasina. So they put up with her. In comparison, এই আপনার 2000 কোভিডের পরে আস্তে আস্তে যখন আসলে ইকোনমিক ক্রাইসিসগুলো এগুলি যখন বার হওয়া শুরু হলো, আই থিঙ্ক সেটাই আমরা মানে এগেইন ইন হাইন্ডসাইট, আমি সত্যি কথা বলতে কি, এরকম যে কোনোটাই আমি প্রেডিক্ট করি নাই। 2024-এ আমি মনে করছিলাম যে 2024-এর ইলেকশনের সময় যে গ্রাউন্ড সোয়েল বিল্ডিং আপ, যেটা কিছু একটা হতে পারে, এই জন্য মনে করছিলাম, কারণ যে এই যে হাজার হাজার মানুষ বিএনপির মিটিংগুলিতে আসতো এবং অনেক ভায়োলেন্স ফেস করে আসতো, 22 জন মারা, মানে ইয়ে থেকে 28 অক্টোবর থেকে নিয়ে 7 জানুয়ারি পর্যন্ত আপনার কাস্টোডিয়াল ডেথ ছিল অলমোস্ট 23-24 পিপল, এবং সব হেলদি পিপল যারা, এবং তারও আগে যে আপনার এই ওই যে যখন যে বিভাগীয় সমাবেশগুলি হতো, সেখানে লক্ষ লক্ষ আর লোক আসতো, এবং সেগুলি আওয়ামী লীগ গভর্নমেন্ট তো সব রাস্তাঘাট বন্ধ করে দিত, তারপরে তো হেঁটে চলে আসতো। সো আই ফেল্ট যে এরকম যে দেয়ার উইল বি গ্রাউন্ডসওয়েল, যে and then that didn't happen যে জানুয়ারি ইলেকশনে। আবার জানুয়ারি ইলেকশনের পরে again I felt personally যে ওকে, হাসিনা has completely demoralized this country এবং কিছুই হবে না। So I remember talking to Shofik 2024-এরই মানে মে জুন এরকম সময়, যে এরকম যে আর কি মানে, এবং there are other things to do, বাংলাদেশ নিয়ে আর ভাবার সুযোগই নাই, ডিপ্রেসিভ। সো সেখান থেকে আবার জুলাই যখন হলো, সো ইন হাইন্ডসাইট যেরকম যে দেয়ার ওয়াজ দ্যাট মানে এটা ছিল আর কি, যেখানে একটা স্পার্ক, দ্যাটস অল দ্যাট ওয়াজ নিডেড, কিন্তু ওই সময় আমরা সেটা বুঝি নাই। অ্যান্ড এখন we have been political activists, we have been writing, talking about politics and so on. আমরা যেহেতু বুঝি নাই, আমি কিভাবে বলি যে যারা নন পলিটিক্যাল
পিপল তারা ইয়ে কি। আর এখানে আরেকটা জিনিস আই ফরগট টু অ্যাড, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদেরকে বলতাম যে আই হেট পলিটিক্স জেনারেশন। তারা অ্যাকচুয়ালি গত আন্দোলন করে দেখিয়েছে যে এরকম যে দে আর নট দে আই হেট পলিটিক্স জেনারেশন, দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি পলিটিক্যালি ইনটিউন। they were actually আমার আপনি বলেন তারপর আমি এটা আমার ব্যাখ্যাটা দেব। So they were very politically in tune, whereas আমাদের বয়সী মানে sort of people who are in the prime working age, so let's say যেরকম যে সে 40 থেকে 60, হ্যাঁ 50 আশেপাশে আর কি, যাদেরকে আমরা বলতে পারি যে 80s and 90s kids, যারা হ্যাঁ যে 80s বা 90s আমরা আর কি সোজা বাংলা। সো আমরা হচ্ছে ট্রু আই হেট পলিটিক্স। দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বা অল দ্য স্টুডেন্ট কাউন্সিল যেগুলি ওই 1991 এর পরে বা 92 এর পরে ওইখানেই কিন্তু স্টুডেন্ট ইলেকশন শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আর ইলেকশন হতো না। ডাকসু ইলেকশন তো শেষটা হচ্ছে 90 এর পরে গিয়ে এই ভিপি নূরের সময় একটা বিগ গ্যাপ, হিউজ গ্যাপ ছিল। সো আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের ক্লাসমেট যারা ছিল সবাই যে পলিটিক্স এগুলো কি, পড়াশোনা শেষ করব, চাকরি দিব, বিদেশে যাব, ব্যবসা করব, এটা করব, সেটা করব, হ্যাঁ। And over time I had actually seen this in my personal interactions, যে over time people stopped talking about politics. Yeah. Part of that was fear, যে কার সাথে কি কথা বলবো, কে কি করবে, কি হবে, হ্যাঁ। But part of it was also disinterest. Yeah. So disinterested is the right word. Right word. Yeah. So এটা আর কি, that was also another thing that favored Hasina. যেহেতু হ্যাঁ যে মানে ব্রেইন গুলো যেটা মানে সত্যিকার অর্থে ইন্টেলেকচুয়াল হয়ে মানে যারা ইন্টেলেকচুয়াল রোল প্লে করার কেপেবল, সেই ব্রেন গুলো যখন ইন আ ওয়ে প্যারালাইজড হয়ে গেল কিংবা একদম গিভ আপই করলো, সিম্পলি যে না আর এটা নিয়ে ভাবতে চাচ্ছি না, বরং লেট আস থিংক সামথিং মোর প্রোডাক্টিভ, যেহেতু ভেবে কিছু হচ্ছে না, এটা হিউজ লেভারেজ দিয়েছে। আমার এখানে ইয়েছে যে এই পার্টিকুলারলি হ্যাঁ অবশ্যই এই জেনারেশন আমাদের কাছে একটা মিস্ট্রি, কারণ বাইরে ছিলাম এবং আপনারা তো আচ্ছা আপনার ছেলেমেয়েরাও মোটামুটি ওই পর্যায়ে যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে আই হেট পলিটিক্স ঠিক বলা যাবে না, কারণ ওরা যতটা পলিটিক্সের প্রতি ইনভলভ, তার চেয়ে এই যে ন্যাচারাল ইনজাস্টিস, যে একটা আমরা একটা আনন্যাচারাল সিস্টেমের মধ্যে বসবাস করছি এবং একটা সরকার ইয়ে করেছে, এই ইনজাস্টিস ফিলিংটাই তাদের মধ্যে বেশি তারিত করেছে। যেটা হচ্ছে যে হ্যাঁ আমি আমার জাস্ট ভাই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে এই যেটা এই পাজলটা এটা আমাদের সবার, কারণ আমরা হচ্ছে সেই প্যারেন্টসরা যাদের সন্তানেরা একেবারে সরাসরি এখানে ছিল। আপনার বাচ্চা যদি দেশে নাও থাকে, শিওর থাকেন সে কানেক্টেড ছিল, জেনজি ওয়ার্ল্ড ওয়াইড আপনার চেয়ে বেটার জানতো যে ইথিওপিয়ার কে কোন একজন সেলিব্রিটি অমুক দেশ থেকে, আমার মেয়ে বলতো মা অমুক দেশ থেকে সলিডারিটি জানিয়েছে। ইভেন আপনাকে আমি বলছি 8 জুলাই 20, 21, 22, 23 সারা বিশ্ব এদের সাথে এক জায়গায় হয়ে গেছিল তরুণেরা। আমার 15 বছরের ছেলে এসে বলছে এরকম যে বাবা কালকের সকার ম্যাচ, I have told my team that we are going to dedicate this for exactly তো এই জিনিসটা চিন্তা করা যায়। আমি বলি না যে তোমাকে না, এবং ওটা বলতে গেলে ছেলেটা নিত না, সে কিন্তু নিত না। আপনি যদি বলতে যেতেন যে কালকের সকার ম্যাচটা কাইন্ডলি আমার দেশের মানুষ যারা মারা যাচ্ছে তাদের না, প্রশ্নই ওঠে না। এটা যেটা হয়েছে আমি যেটা দেখি, এরা আই হেট পলিটিক্স ছিল না, যেটা হয়েছিল শেখ হাসিনার সরকার খুব সাকসেসফুল একটা বাবল ক্রিয়েট করতে পেরেছিল। মনে রাখবেন এই বাচ্চার ওই বাবলেই জন্মেছে, এরা বেড়ে উঠেছে, এদের স্কুলিং, এরা বড় হয়েছে, এদের অনেকের বাবা মা মাঠে এই যে লক্ষ লক্ষ বাচ্চা ছিল তাদের অন্তত 30% বা সন্তানের বাবা মারা সরাসরি সরকারের সুবিধাভোগী ডিফারেন্ট সেক্টর থেকে। কারণ এতজন মানে এই যে আপরাইজিং এর একটা খুব বড় পার্ট ওই সরকার সমর্থিত মানে লোকজনের সন্তানেরাও ওখানে ছিল। এরা হচ্ছে প্রিভিলেজড কিড। আপনাকে আবারও বলি, যদি 14 তারিখের পরে আবু সাইদের মৃত্যুর পরে সবকিছু বন্ধ করে দেওয়া হতো, মানে সফল হতো, প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসারা যদি মাঠে নেমে না আসতো, এই দিন কখনো আসে না। রিজন হলো প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চারা এখনো মায়েরা, আমাদের দেশের কথা বলে, আমাদের দেশে বাস্তবতা ভিন্ন, তো বাসায় ফিরলে মা আগে খাইয়ে দেয়, মানে মেখে খাইয়ে দেয় যে সে মানে বাইরে সারাদিন কিছু খায়নি। ওই বাচ্চাটার উপরে যখন পুলিশ লাঠি তুলেছে ওই মা দৌড়ে চলে গেছে বাইরে। 10টা মা, এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির বাচ্চাদেরকে রক্তাক্ত করে দেওয়ার পরেও তাদের প্যারেন্টসরা আসার সুযোগ হয়নি। কিন্তু আপনি দেখবেন যে আপনার বয়সে আমার বয়সে মা বাবারা রাস্তায় দৌড়াদৌড়ি করছে কাদের জন্য?
এই যে প্রিভিলেজড বাচ্চাগুলোর জন্য মাদ্রাসার ছাত্ররা যখন বেরিয়ে এসছে তখন মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু বেরিয়েছেন, কারণ তাদের মনে ক্ষত আছে 13ই মের, তাদের ওই গহীন ক্ষত। আপনি সারা বাংলাদেশে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, আসলে বাকিদের আমি বলবো যে অ্যাওয়ার ছিল না। এই জায়গাটা গণমাধ্যমের রোলটা আসে, এই জায়গাটা আমি একদম নাম ধরে মেনশন করতে চাই। ওই সময় ধরেন 21 আগস্ট গ্রেনেড হামলা কিংবা 5ই মের এই ম্যাসাকার, এক রাতে 1.5 লক্ষ রাউন্ডের বেশি অ্যামুনিশন এই শাপলা চত্বরের মতো ছোট্ট জায়গায় ব্যবহৃত হয়েছিল, যেটা আসলে হয়তো জ্যোতি ভাই আমরা কখনোই জানবো না যে ক্যাজুয়ালিটির সংখ্যা কত ছিল। এই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো, যে অনেকেই কিন্তু এতিম, অনেক বাবা মাই পাঠিয়ে দেন, অনেক দাদা দাদি পাঠিয়ে দেন যে ওখানে যা, ওখানে পড়ে টড়ে কিছু একটা হোক। কারণ আমাদের দেশের সাধারণ জনসাধারণ, দারিদ্র সীমার আশেপাশে যারা বসবাস করেন, তাদের জন্য স্কুলিং বা এডুকেশন অত ইজি জিনিস নয়। একটা এক্সট্রা বাচ্চা রাখাটাও খুব টাফ, নাতি হোক আর যেই হোক। আমি নিজে, আমার গার্মেন্টস আছে, আমি বহু প্যারেন্টসকে দেখেছি তারা কওমি মাদ্রাসায় পড়ায় তাদের সন্তানদের। তো এই ক্লাসের মানুষজনের বাচ্চারা, এতগুলো মানুষ মারা গেছে এটা কিন্তু আমরা মোরলেস সবাই জানতাম। কিন্তু ওই যে আবারও বলি বাবল, এই যে গণমাধ্যমগুলো একেবারে সত্যিটাকে যে এতটাই বদলে দিল, এই সত্যি আজ অবধি আপনি, হ্যাঁ ওই যে আমাদের ওনাদের যে প্রকাশকের প্রথম আলো গ্রুপের যে মতিউর রহমান সাহেব, উনি মুন্নি সাহার সাথে একটা টক শোতে বলেছিলেন যে আমি আমার জাজমেন্ট কল যেটা, সেটা নিয়ে আমি লজ্জিত, এটা সঠিক হয়নি। ওই সময় এজেন্সির পাঠানো বহু রিপোর্ট আমরা ছেপেছি, বাট ডিড হি রিয়েলি মেনশন যে কোন কোন রিপোর্ট উনি ছেপেছিলেন? ডিড হি রিয়েলি সেড সরি টু দোজ পিপল যাদের ওই মিস রিপোর্টিং এর জন্য যে পরিবার থেকে সন্তানরা চলে গেছে, কিংবা সেই এতিম বাচ্চাগুলো যাদের আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না তারা কারা ছিল? এটা তো আমাদের দেশের দায় না জ্যোতি ভাই, আমাদের প্রত্যেকের দায় না? আমাদের প্রত্যেকের হাতে এই রক্তটা কিন্তু লাগে। এটা এইটার ক্ষেত্রে গণমাধ্যম, এটা আমি আসবো আপনাদের কাছে, এটা আরেকটা প্রশ্ন, এটাখানে আসলে কিভাবে হাউ টু ডিল দিস থিংস, এই বিবেকটা তো এটা তো আমরা আশা করি তাদের কাছে। এবং এটা ঠিক কিভাবে আসলে এগুলো যদি ফাংশনাল থাকে, আপনাকে আবারও বলি, যতই আপনি কাগজে কলমে চেক অ্যান্ড ব্যালেন্স মানে তৈরি করেন না কেন, এই ক্রাইম করে আসা, এটা ক্রাইম তো। আপনি রং রিপোর্টিং দিয়ে হত্যাকাণ্ড জায়েজ করছেন, আপনি রং রিপোর্টিং দিয়ে একজন মানুষকে, নির্দোষ মানুষকে একেবারে পৃথিবীর সবচেয়ে বড় খলনায়ক বানিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলোর তো বিচার হওয়া প্রয়োজন। এগুলো কিভাবে হওয়া প্রয়োজন, কি করা যায়, রিকনসিলিয়েশনে কি আছে, ওটা আমি আপনাদের কাছে সাজেশন চাইবো। এবার ওই জায়গাটা আসে আমাদের বাচ্চাদের প্রশ্নে। এরা যখন মাদ্রাসা এবং দুইটা ডিফারেন্ট শ্রেণী, আবারও বলি এটা কিন্তু ব্র্যাকেট, হ্যাঁ অবশ্যই মাদ্রাসা হচ্ছে আপনাকে ইন আ ওয়ে, তারা কিন্তু কওমি এবং সব ধরনের মাদ্রাসা, শুধু পেইড মাদ্রাসা নয়, সাধারণ ইয়াতিমখানা, মানে হচ্ছে ব্র্যাকেটের এক এন্ড, আরেক এন্ড হচ্ছে আপনার প্রিভিলেজড বাচ্চারা। এরা যে সাহসটা দিল, যে মাঝামাঝি যে পাবলিক ইউনিভার্সিটি আমাদের মেধাবীরা, ওরা তো দেখলো, মানে ওদের জন্য প্রতিটা মানুষ, প্রতিটা মা বাবা তখন রাস্তায় নেমেছে ভাইয়া। এবং এই যে আবু শহীদের মৃত্যু, এটা পলিটিক্স করার জন্য রাস্তায় আসেনি, পলিটিক্যাল অ্যাওয়ারনেস নয়, এটা কোনোভাবে না। এটা হচ্ছে আমার ভাইটাকে যে মেরেছে, সাইদ তো আমার ভাই। পাবলিক ইউনিভার্সিটির একটা ছেলে যেমন সাইদকে ভাই ফিল করেছে, আমার মেয়ে যে আইইউবিতে পড়ে সেও কিন্তু সাইদকে ভাই ফিল করেছে। এবং আপনি ওই সময় তো আপনারা আসলে গুজবাম্প হয় আসলে, সত্যি কথা। মানে ওই সময় যারা বাংলাদেশে ছিলেন তারা জানেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে তাদের একজন বিদেশি শিক্ষক সহ শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে থাকতেন, তাদের বাচ্চাগুলা এই যে কতখানি আদরের বাচ্চা, যে এরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত নয়, কিভাবে আপনার করেছে, কিভাবে লাঠিচার্জ করেছে, গুলি করেছে, ভাইয়া শোনেন আফতাবনগরে যেভাবে গুলি চালিয়েছে, এই জিনিসগুলো ওই ছেলে মেয়েগুলোকে একটা জিনিস শিখেছে, ওরা একটা বাবলে যেটা বসবাস করছে পুরোটাই মিথ্যা। কি বাবল সেটা? দেশ উন্নত হচ্ছে, দেশের গ্রোথ হচ্ছে, জিডিপি ইজ ভেরি হাই, বাংলাদেশ আর কিছুদিনের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। আমাদের এখানে অনলি ফাজিল এলিমেন্ট হচ্ছে বিএনপি এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, যারা আমাদের স্ট্যাবিলিটি এবং উন্নতি পছন্দ করছে না বলে সমস্যা তৈরি করছে। ফলে ওরা কিন্তু জন্ম থেকেই জানে আমরা দাগি, ওদেরকে ওই রিয়ালিটিতেই বড় করা হচ্ছে। এইখানে ওই ম্যাকিয়াভেলিয়ান আর কি সেই বিখ্যাত মানে প্রিন্সের বিষয় আর কি, আপনি কিভাবে একেবারে মনে হয় বাই ওয়ার্ড ফলো করেছেন, উনি পড়েছেন কয় রাত কে জানে, মানে একেবারে আপনি বুদ্ধিজীবী তৈরি করে ফেলেছেন, আপনি আপনার কি বলে জনপ্রশাসন তৈরি করে ফেলেছেন, আপনি পুলিশ প্রশাসন, আপনার সাংবাদিক আছে, আপনার সাংস্কৃতিক কর্মী আছে, জাস্ট নেইমা সেকশন যেটা আসলে সোসাইটিতে এক্সিস্ট করে যে তাদের সাথে না, ইচ অ্যান্ড এভরিওয়ান, শিশু লীগ পর্যন্ত। মানে কত দূর বিস্তৃত এই বাবলটা মুহূর্তে ভেঙে গেছে আবু সাইদের হত্যাকাণ্ডে। এবং ওরা দেখেছে যে এমন একটা সরকার, যেই সরকারের কাছে মানে আমাদের কোনো মূল্য নেই,
টিকে থাকতে হবে। এইটা যত দিন যেতে লাগলো, কারফিউ হলো, প্রতিটা ডিসিশনই রং ছিল। এবং এই ছেলে মেয়েগুলো তো অভ্যস্ত না, তো ভাইয়া এদের পকেট মানি কত টাকা, মানে আমি জাস্ট বলছি যারা ইনফ্লুয়েন্সার, আমি কিন্তু সাধারণ পরিবার বা সাধারণ যারা মানুষদের মানে অংশগ্রহণ যারা তাদেরকে ছোট করছেন, আমি শুধু আপনাকে বলছি এদের ইনফ্লুয়েন্স করা ক্যাপাসিটি ছিল, এদের সাথে সারা বিশ্বের যোগাযোগ ছিল। এরা কি করলো, অসংখ্য গ্রুপ তৈরি করে ফেলো, হাজার হাজার গ্রুপ ওই সময় ফাংশন করেছে, হাজার হাজার লিটারালি, এবং ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এমনকি যখন বন্ধ করে দিল না আপনার ওই ইন্টারনেট, তখন কি যেন একটা অ্যাপ আছে আপনার 50 না 100 মিটারের মধ্যে আপনার যে কয়জন থাকে কানেক্টেড থাকে, ওই অ্যাপ আমাকে পর্যন্ত ডাউনলোড করিয়েছিল আমার এক ছোট ভাই, যে আপু আপনার যদি 50 মিটার কেউ থাকে ইউ ক্যান সেট। আপনি বোঝেন মানে ইট ইজ লাইক দিস, যে আপনি একটা 50 মিটার সারা বাংলাদেশে কিন্তু কানেক্টেড। তো এই যে জিনিসগুলো, এরা কিন্তু রাজনীতি ভালোবেসে আসেনি, পলিটিক্যাল অ্যাওয়ারনেসের কারণে আসেনি। তারা দেখেছে যে এইখানে সুশাসন শব্দটারই অস্তিত্ব নাই, এখানে আইনের শাসন শব্দটার অস্তিত্ব নাই, এখানে জীবনের কোনো মূল্য নাই, বুলেটের মূল্য বেশি। এবং এই কারণেই ওই যে এত মোহভঙ্গ, তাদের যে ছোট থেকে বেড়ে ওঠা যেই বাস্তবতার নিরিখে তারা দেখলো যে মুহূর্তের মধ্যে এটা শ্যাটার হয়ে গেল, এটা একেবারে ক্রেজি হয়ে গিয়েছিল এবং তারা ওই বাস্তবতাটাকে মানতে পারেনি। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস। এবং আপনি একটা জিনিস দেখেন, ওই সময় কিন্তু একটা খুব বড় আওয়ামীপন্থী লোকজন যারা সুবিধাভোগী তারা খুব সাইলেন্ট হয়ে গিয়েছিল। শেখ হাসিনা বিকেম অল অ্যালোন। কারণ হচ্ছে একজন পুলিশ অফিসারের সন্তান মারা গিয়েছিল রাজারবাগে, আমরা পড়েছি, আপনিও পড়েছেন, যে স্যার এটাকে 17টা গুলি লাগে করতে হয় একটা বাচ্চাকে, 17টা গুলি করা হয়েছিল ওনার বাচ্চাকে, সেই বাচ্চাও পড়তো ইউনিভার্সিটিতে। 17, আপনি কি বুঝেন ওই পুলিশ সদস্যকে একাই এই ফিলিংটা ক্যারি করেছেন, না ফেলো সমস্ত পুলিশ অফিসারও একটু হলেও রিথিঙ্ক করেছেন যে আসলে আমরা কি করছি? এইভাবেই সে বিকেম অল অ্যালোন। এবং যেটা হয়েছে, এটা হচ্ছে আমার ব্যাখ্যা ওই প্রসঙ্গে। এবার আপনি যে প্রশ্নটা করেছেন ওইটাতে আমি আসি। প্রথমত আমি যে কথাগুলো বললাম এই হোল কথাতে আপনাদের মানে এটা মনে হওয়ার কোনো কারণ নেই, আমি তো ভারত বিরোধী নই, কোনো সেন্সেই না, একটা দেশ বিরোধী হওয়ার কোনো রিজনই নাই। আমি যদি ভাই নিজে বদমাশ হই, আমার ঘরে মানে আমি একটা বড় দেশ, আমার পাশে একটা ছোট দেশ আছে যেটা নানামুখী জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ আমাকে উপকৃত করে, এই জায়গাটায় আমার একটা চেষ্টা তো থাকবে যে আমার সাথে সর্বোচ্চ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা এমন একটা সরকার আসুক যাদের কাছ থেকে আমি ম্যাক্সিমাম ফেভারটা পাবো। সেই জায়গাটায় আমার দেশের মানুষ যখন তার নিজের সার্বভৌমত্ব বিক্রি করে দিল, তো দায়িত্ব সে। আমি কোনোভাবে ভারতকে আপনি আগামী ভারত বলুন, আমেরিকা বলুন, সারা বিশ্ব জুড়ে আমেরিকার যে প্রভুত্ব কিংবা তার যে মানে মরলিপনা এক কথায় বলা যেতে পারে, বা এটা স্বীকৃত নেতৃত্ব, এটা তো শুধু মুখের কথা আসেনি, শুধু টাকা দিয়েও আসেনি। শুধু টাকা দিয়ে আসলে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় মডেল হতে চায় না। কি দিয়ে এসেছে? অসংখ্য কনস্পিরেসিস আছে, অসংখ্য থিওরি আছে, অসংখ্য ডিফারেন্ট এন্ডের কাজ আছে যেগুলো তাদেরকে সুপিরিয়র করেছে এবং তাদের পজিশন আনকোয়েশ্চেনেবল করেছে। ভারত তার পার্সপেক্টিভে ছোট একটা সুপার পাওয়ার হতেই চাইতে পারে, সেই ধরনের নানা কনস্পিরেসি তারা করতেই পারে। ওটা আমি রেসপন্ড করবো কেন? আমি সম্পূর্ণভাবে এই দায়টা সম্পূর্ণভাবে, আমি আবারও বলি, একদম দায়িত্ব নিয়ে বলি, আওয়ামী লীগ কেবল নয়, আওয়ামী লীগের সেই নেতৃত্বকে, যেই নেতৃত্ব আওয়ামী লীগকে একটা গালি বানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ যে আওয়ামী লীগের 71-এর ভূমিকার সাথে 24-এর ভূমিকা কল্পনাই করা যায় না। যে আওয়ামী লীগ রাজনীতি শব্দটার মানে চেঞ্জ করে দিয়েছে, মানে বিরাজনীতিকরণ যদি বলি এটা কম বলা হয়, রাজনীতি যে আসলে একটা ক্রাইম এটা তারা প্রুফ করে দেয়, লুটের একটা জায়গা এটা তারা প্রুফ করেছে। সো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আপনি মানে যেই দলই আসুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসুক, এনসিপি আসুক, বাংলাদেশ জামাত ইসলামী আসুক, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার ভার জারি থাকবে। বাংলাদেশ অতীতে আমরা শো করেছি, আমরা দেখিয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছেন, বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, এমনকি এরশাদের যে আমরা যেটাকে স্বৈরাচার, সেই কালে আর কি, এখন তো স্বৈরাচার শব্দটা আমার মনে হয় না এরশাদের জন্য যায়, কিছু একটা সফট ওয়ার্ড ইউজ করতে হবে। মাইল্ড ফিগার, মানে তুলনাই হতে পারে না, তো একটা কোনো নিউ ওয়ার্ড ইনভেন্ট করতে হবে। পুরো এরশাদের সময় সব আন্দোলন মিলে পুলিশের গুলিতে বা মানে ভায়োলেন্স, মানে বাংলাদেশের শুরু থেকে নিয়ে তখন পর্যন্ত আপনাকে পুরো এরশাদ কিল্ড 190 পিপল। হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরো 9 বছরে। হ্যাঁ, এবং সেটা আপনি এইরকম ভাবে গুম করা, তুলে নিয়ে যাওয়া, ও মাই গড, এগুলো তো কোনো অস্তিত্বই নাই। তো যাই হোক, এখন যেটা বলছি আপনাকে, যে সেই সময়ও এক ধরনের ফাংশনাল রিলেশনশিপ তাদের ছিল মানে পার্শ্ববর্তী দেশের সাথে। নাহলে তো আমাদের 54টা নদীর উৎসমুখ, 4200 কিলোমিটার বর্ডার, আমাদের অসংখ্য ইস্যুস তাদের সাথে উই শেয়ার, এবং এটা আগামীতেও শেয়ার করতে হবে যতদিন বাংলাদেশ থাকবে। কাজে এই জায়গাটায় বসে তাদের সাথে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ, এবং আমাদের বোথ পার্টি কোনো একটা সময় আপনি মনে রাখবেন, যাকে চড়ানো যায় মানুষ তাকে, মানে যারা যে বুলি,
ক্যারেক্টার যার বুলি সে কিন্তু চড়াবে, মানে সে ধরে একেবারে পটাপট কয়েকটা মার মেরে দিবে। কিন্তু আপনার যদি শির দ্বারা সোজা হয় যে আপনার হাত তোলার আগে বুলিও ভাববে যে হাতটা তুলবো কি, ঠিক হবে না বোধহয়, এর চেয়ে বড় একটা সম্প্রীতিমূলক সম্পর্ক রেখে। দিস ইজ হোয়াট উই ফিল অ্যাবাউট দ্য বিগ নেইবার্স ওয়ার্ল্ড ওয়াইড। আপনি মেক্সিকো আর আমেরিকা দেখেন, ক্লাসিক্যাল একটা এক্সাম্পল, ওরা কি ওইভাবে নতজানু হয়ে আছে? ওখানেও কিন্তু সবসময় দেখবেন যে অভিযোগ, ওখানেও কিন্তু এই গালিটা আছে আমেরিকাপন্থী সরকার, আমেরিকা, এটাও কিন্তু কমন কথা। কিন্তু এতখানি নতজানু অবস্থা সম্ভবত মেক্সিকোতেও কখনো ঘটেনি। তো যাই হোক, ওই প্রসঙ্গবাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আমরা খুব আশাবাদী, এবং আমরা জানি যে আমাদের ফরেন পলিসি কি হতে যাচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে, এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুবই, উনার সামনে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো এত স্ট্রং যে আমি এখানে এটা রং হওয়ার কোনো সুযোগ দেখি না, কোনো সুযোগই নেই। কারণ আপনাকে মেনেই নিতে হবে এটা খুব ছেলে মানুষই, যে লেটস বয়কট, লেটস ডু দিস, লেটস ডু দ্যাট। কেন? আমি না এবারকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই তো, এবং আমি আমার পক্ষে ডিস্টার্বেন্স অ্যালাউ করব না, আমি তাদেরও ডিস্টার্ব করতে রাজি নই, আমি আমার পক্ষে কোনো ডিস্টার্বেন্স অ্যালাউ করতেও রাজি নই। দিস শুড বি দ্য স্ট্যান্ড অফ আওয়ার পার্টি, এবং ইট উইল বি ইনশাল্লাহ। সো দিস ইজ হোয়াট উই। না না, অফ কোর্স। এখন গণমাধ্যম নিয়ে আমার একটু কোয়ারি ছিল যে এই যে ঘটনাগুলো ঘটলো, এখানে আসলে সিভিল সোসাইটি একটা রোল প্লে করতে পারে কিনা? যে বাংলাদেশের গণমাধ্যমে খুব চেঞ্জ কিন্তু আসেনি ভাইয়া। আপনি সব দায় পলিটিক্যাল পার্টির ঘাড়ে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, কারণ শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগও কিন্তু ওই দুর্বৃত্তায়ন চালাতে পারতো না যদি তার সাথে আপনার এই গণমাধ্যমটা না থাকতো। আমি জনপ্রশাসন কেন বলি না, জনপ্রশাসন চিরকালই কিন্তু একটা মানে জটিল জিনিস, এটা ভিন্ন বিষয়। একটা তুখোড় নেতৃত্ব বা তুখোড় সরকার, নির্বাচন একটা ভালো ম্যান্ডেট পেয়ে আসা সরকারের পক্ষে জনপ্রশাসনকে ম্যানেজ করতে পারা সম্ভব, কিন্তু গণমাধ্যমে কি করবেন আপনি? এটা তো দিনকে রাত করার ক্ষমতা রেখে এবং করে এসেছে। দে আর মানে সো এক্সপেরিয়েন্স, সো কেপেবল টু মেক ইউ সি আ ব্লু, মানে কি রেড স্কাই, অরেঞ্জ মানে ট্রি, মানে যেটা হওয়ার কথা না, কিন্তু আপনাকে ওরা দেখিয়ে দিবে। এই বাস্তবতা তো বাংলাদেশে আছে। আচ্ছা, আমাদের করণীয় কি এখানে? শফিক বলবেন নাকি আমি বলবো? আমার মানে অনেক এখানে বলার কাছে আমি বলছি সংক্ষেপে। না, অবশ্যই আপা যেটা আপনি বলেছেন যে গণমাধ্যমের, এবং আমার মনে হয় এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন অফিসিয়াল না হলেও মানে তাদেরকে আমাদের জবাবদিহিতা বলবো না, অ্যাটলিস্ট তাদেরকে আমাদের সামনে কোশ্চেন করা উচিত, তাদের করা উচিত যে মানে তারা খুব একটা কাওয়ার্ডলি ভূমিকা পালন করেছে। আমি সবকিছু বলছি না, আমি সবকিছু মানে ইয়েদেরকে বলছি না যারা টিভি চ্যানেল বা অনেক কমার্শিয়াল চ্যানেল ছিল, কিন্তু যারা একদম এলিট মানে নিউজ প্রতিনিধি ছিল, তার অনেক ক্ষেত্রে এটা মানে এর ফেল করেছে। এমনকি মতিউর রহমান সাহেব মানে হাসিনা পড়ার 1 বছর আগেও মানে একটা সাক্ষাৎকারে মানে আওয়ামী লীগের আমলে রিপ্রেশন করতে চায়, উনি বলছিল সেই মানে 2006 আগে কি কি ফেস করেছিল, মানে উনি বলছিল যে আমরা তো এটা সবসময় ফেস করছি, মানে এভরিথিং ইজ অ্যাজ ইউজুয়াল। মানে হাসিনার আমলে কয়েনের রিপিট যেটা এখন আপনি শুনছেন, এটা এখনো কিন্তু সফট কু চলছেই, এটা বন্ধ কিন্তু হয়নি, আপনি খেয়াল করেন। মানে হাসিনার যে এরকম একটা অস্বাভাবিক শাসন আমরা দেখেছি, মানে বিশেষ করে শেষ 6-7 বছরে, এটাকেও যদি আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল বলে মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এরকমই করে, তাইলে আর কি, মানে ইফ ইউ নর্মালাইজ ইভিল লাইক দ্যাট, মানে এবং সুতরাং এই জন্য মানে আমার মনে হয় মানে চুনোপুটিদেরকে তো ধরে লাভ নেই, কারণ বুঝি যে তারা মোটিভ ছিল, তারা ইয়ে করেছে, কিন্তু যারা এলিট, যারা মনে করেন যে যারা মানে জাতির বিবেকের একটা ইয়ে করেছিলেন, তারা হিস্ট্রি বুকে ওইভাবে নাম পেতে চান মানে ওই সময়কার, তাদেরকে অবশ্যই মানে কোশ্চেন করা উচিত যে আপনারা মানে অ্যাটলিস্ট ইউ অ্যাডমিট দ্যাট ইউ আর কাওয়ার্ড, মানে এই সময়টায় মানে আপনারা ইয়ে করতে পারেননি, মানে আপনারা দায়িত্ব পালন করতে পারেননি। সেই 11, 12, 13 সময় যখন বেগম খালেদা জিয়াকে এভাবে বের করে দেওয়া হলো, ওনার বাসাকে, আমার তো এখনো খেয়াল আছে যে মানে ওই ইয়ে হতো যে নোংরা রিপোর্টিং ওই সময় হয়েছে, ইমপ্লান্টেড জিনিসপত্র নিয়ে ভিডিও করা হয়েছে। আমি তো ওটা ওই সময়টা যখন মনে পড়ে, আমি একবারই মাত্র ম্যাডামকে ভেঙে পড়তে দেখেছিলাম, আপনি বিশ্বাস করেন ভাইয়া, এবং ওইটা হচ্ছে সেই সময়, এটা কোনোদিন মানে আমি অন্তত ক্ষমা করতে পারবো না, আমি নিশ্চিত আমাদের জাতীয়তাবাদী দলের কেউই পারবে না। হ্যাঁ, ওই মইনুল রোডের ওই বাসাটা যে ওনার মানে সেই কবে থেকে উনি আছেন, মানে ওই বাসা থেকে একজন মহিলা, তো উনি একজন মহিলা এবং বিধবা, উনি এটা তার স্বামীর স্মৃতি। হ্যাঁ, মানে এই বাসাটা মানে একটা বাসা কিন্তু মানে মানে বিশেষ করে মায়েদের কাছে কিন্তু একটা বিশেষ কথা, যে বাসা তার ছেলে মেয়ে বড় হয়েছে, মানে ইটস এ স্পেশাল থিং। এই বাসাটাকে এইভাবে মানে ইয়ে করে ভেঙে দিল এবং অপমানিত করে করলো, তাই মানে এরকম করে করেছে, মানে ওয়ার ইউ, আপনারা কেন এমন? ঠিক আছে, আপনারা তো রিডিং
বিটুইন দ্য লাইনস আপনারা তো মানে করতে পারতেন। এমন তো না যে হাসিনা তো এমন তো না যে হাসিনা আপনাদের প্রত্যেক, আমরা তো দেখেছি হাসিনা রিপ্রেসিভ হয়েছে, কিন্তু এমন না যে হাসিনা আপনার প্রত্যেক কথার লাইনটা চেক করতেছে, প্রত্যেকটা করতেছে, মানে আপনারা তো বুঝতেছেন যে দেশটা এরকম একটা টার্ন নিতেছে, বাট দে ফেইলড, মানে একটার পর একটা ফেলিউর লিড টু ফার্দার ফেলিউর করতে করতে গ্র্যান্ড ফেলিউর। এটা ফেলিউর ইন্টেনশনাল তো হতে পারে। এই জায়গাটায় মুশকিল কি জানেন, যদি আজকে আপনি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা মামলা করেন, তখন আপনি কিন্তু আবার রিপ্রেসার হয়ে উঠবেন, তখন কিন্তু যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু ভেরি টাফ। বিএনপি এসে কি এটা নিয়ন্ত্রণ করতে পারবে? আপনি কি মনে করেন? না, মামলা করতে পারবে, করা মাত্র একেবারে মানে মোটামুটি ধরেন দামামা বেজে যাবে যে ওরে সর্বনাশ, বিএনপি তো ক্ষমতায় আসার আগেই গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরছে। তো গণমাধ্যম যে অন্যায়টা করেছে, আমি আসলে এটা আমি ভাবছি যে এটা সিভিক ওয়েতেই লেট আস গো ফর আ সলিউশন। কিন্তু সেটা কি হতে পারে এবার? যদি ভাই আপনার বলে কি শেষ হচ্ছে? তাহলে না, আপনি অ্যাড করেন যেটুকু থাকে, তারপর ভাইয়া বলবেন। না ঠিক আছে, আমি মোটামুটি ওটা বলছি। হ্যাঁ, আমার গণমাধ্যমকে আমার ছোট্ট একটা ব্যাখ্যা আছে যে মানে নাম্বার ওয়ান, আমার মনে হয় তারা এরকম এত কনসিকুয়েন্স চিন্তা করেনি। তারা সংবাদপত্র যাই হোক, তাদেরকে আমি খুব হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিব না যে তারা দেশে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে নষ্ট হয়ে গেলে যে এগুলো কি হতে পারে, একটা আনফেটার্ড পাওয়ার যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা হয়তো তারা রিয়েলাইজ করেন নাই। কারণ আমি মনে করি যে তাদের একটা মেন্টাল ডেফিসিয়েন্সির কারণে করতে পারেন নাই যে এটা করার জন্য। কিন্তু তারা হয়তো মানে সবসময় একটা, যেহেতু মানে বাংলাদেশে একটা দেখেছি যে মানে এই পলিটিশিয়ানরা এবং তারা হয়তো বিএনপিকে সবসময় মনে করতো যে একটা একটু অ্যাবনর্মাল পলিটিক্যাল পার্টি, যে এটা তো সে মানে আওয়ামী লীগ তো হলো সেই পুরানা দিনের পার্টি, হ্যাঁ, কিন্তু বিএনপি তো জন্ম নিয়েছে, হ্যাঁ জেনারেল যে হ্যাঁ উনি খুব সফল রাষ্ট্রনায়ক ছিলেন, বাট আফটার অল ইজ এ মিলিটারি ম্যানের কাছে পার্টি, হ্যাঁ এসব তো একটা কৃত্রিম পার্টি, মানে সেই পার্টিটা এত জনপ্রিয় কেন হবে? মানে তারা মনে করছে বিএনপি না থাকলে কি হয়। কারণ আপনি যদি বিএনপির যারা অন্য কিছু বাদে বিএনপির যারা সেক্রেটারি জেনারেল হয়েছিলেন ওভার টাইম, জি জি, ডক্টর চৌধুরী থেকে শুরু করে আলমগীর সাহেব পর্যন্ত, এদেরকে যদি আপনি পার্সোনালি দেখেন, এদের সাথে কিন্তু আপনার মানে ওই যে আপনি বললেন সংস্কৃতিবান এলিট, দিস আর অল সংস্কৃতিবান, জি জি, দিস আর স্টিল যেগুলি মার্কারস, আপনি কি মার্কার হবে, যেরকম যে আপনি রবীন্দ্রসঙ্গীত অথবা হোয়াটএভার যেই ধরনের, হ্যাঁ কবিতা গান আপনার, হ্যাঁ আপনার এদেরকেও ঠিক করবে। কিন্তু না, তারপরেও দল হিসেবে বিএনপি কিন্তু কেন যেন মোর অফ মানে পারসেপশনে মোর অফ মৌলবাদী ঘেঁষা এবং লেস অফ মানে সাংস্কৃতিক মনস্ক পার্টি হিসেবে এক ধরনের স্টাবলিশমেন্ট, এক ধরনের মানে আমি বলবো এটা এক ধরনের ন্যারেটিভ স্টাবলিশড হয়ে গেছে। এবার ভাই আপনার আমি মতামতটা শুনতে চাই ওই যে গণমাধ্যম নিয়ে যেটা। আমরা তো যেটা হয়ে গেছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, সামনে আমরা কি আর কি। সো একটা জিনিস হচ্ছে যে আপনার নট জাস্ট গণমাধ্যম, আপনি মতিউর রহমান সাহেবের কথা বললেন বা অন্য যারা সিনিয়র এডিটরস ছিলেন, আমি যারা পুরো আওয়ামী লীগ দালাল তাদের কথা বাদই দেই, হ্যাঁ, বাট এনারা যারা অ্যাকচুয়ালি ওই অর্থে হয়তো ফিগার হিসেবে আমরা রেসপেক্ট করি বা করতাম বা সো, এবং তাদের সাথে অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনস অ্যান্ড একটা ইকোসিস্টেম যারা ছিলেন, মেনি অফ দেম এটা এখন তারা কমপ্লিসিট ছিলেন অথবা কাওয়ার্ডিস ছিল, যেটাই হোক, they discredited themselves. Yeah, they did. এবং এটা হাসিনা আসার আগেই, এটা 1/11 এর আগে থেকেই they discredited themselves. এবং হাসিনা had completely destroyed any scope for civil society. So নির্বাচনের পরে নতুন বাংলাদেশে যদি ডেমোক্রেসি সাস্টেইন করতে হয়, সিভিল সোসাইটি হ্যাজ টু, একটা নতুন সিভিল সোসাইটির জন্ম হতে হবে। There is no other way. আমি একমত। এটা গেল একটা জিনিস। পুরনো সিভিল সোসাইটির যারা তাদের রিপেন্টেন্স এর সুযোগ আছে এবং কিছু স্ট্রেট ফরওয়ার্ড জিনিসই করা যায়। আমি কিছু নাম ধরে বলি। সো ফর এক্সাম্পল, আমাদের বন্ধু কমরেড লং টার্ম এলআই তাসনিম খালিল, জি জি, ওকে, সো ব্যাক ইন 2007 he wrote an article called The Prince of Pokhara, যেটা ডেইলি স্টারে পাবলিশ হয়, যেটাতে তারেক রহমানের সাথে মিলিটারি ইন্টেলিজেন্সকে লিঙ্ক করে কথাবার্তা লেখা হয়। তখনকার মিলিটারি 1/11 গভর্নমেন্ট ডিডন্ট লাইক ইট, নট বিকজ যে মানে তারেক রহমানকে নিয়ে কিছু বলা হয়েছে, দে ডিডন্ট লাইক ইট বিকজ তাদেরকে নিয়ে বলা হয়েছে, and they picked up Tasneem and they tortured him and so on. Interestingly, Tasneem has publicly said many times since then, মানে এই over the many years he has gone through NDA-TRK, and then even কিছুদিন আগেও, কয়েক মাস আগেও পাবলিক ইন্টারভিউতে তাসনিম has said যেরকম যে লোক, আমি তখন যে রিপোর্ট পাবলিশ করা হয়েছে সেখানে আমি তখন যেটা মনে করে লিখছিলাম, ওভার টাইম আই হ্যাভ কাম টু রিয়ালাইজ দ্যাট ইউ নো আই ওয়াজ রং অ্যান্ড আই রিগ্রেট দ্যাট। অ্যান্ড আমি তো এটা মানে তাসনিম has said যেরকম যে
he had seen Tareq Rahman and he said that look, I was wrong. আমি একটা জার্নালিস্ট হিসেবে আমি তখন যেটা সত্যি মনে করছি সেটা লিখছি, আমি লিখছি বলেই যে সত্যি তা তো আর না। না জ্যোতি ভাই, এখানে আমি একটু বলি, উনি যেটা নেগেটিভ না জেনে লিখেছেন, উনি কি জানার পরে একটা পজিটিভ লিখেছেন? মানে আমি বলতে চাইছি যে টু কাউন্টার, দেখুন ভার্বালি পাবলিকলি বলেছেন এরকম যে I was wrong। না, এটা তো অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু একই সাথে এটা দায়িত্ব বোধে বর্তে যায় যে উনি কিছু যদি লেখেন, আমি বলতে চাই ইফ হ্যাঁ আমি ধরুন আমি যেহেতু চিনি না আপনার মাধ্যমে, মানে আমার সাথে ব্যক্তিগত পরিচয় নাই, আমি বলতে চাচ্ছি যে এরকম যে দ্যাটস অ্যান এক্সাম্পল, যেটা আপনি যেরকম বললেন যে মতিউর রহমান সাহেব বলেছেন যে না, উনি বলেছেন একজন বর্ষিয়ান মানুষ, তার এটা বলতে কষ্ট হয়েছে পাবলিক মানে ইয়েতে পাবলিক ফোরামে। অফকোর্স কোন নিউজগুলো এবং কাকে ডিফেম করেছিলেন, তাসনিম যেরকম বলেছে পরিষ্কারভাবে স্পেসিফিক জিনিসটাতে I was wrong, সেরকম others actually also said that যেরকম on these XYZ things I was wrong। আপনি যদি ভাষা করে বলেন যে অতীতের ভুলভ্রান্তি হয়ে গেছে, এটা তো আপনি ধরেই নিতে হবে আগামীর বদমাশির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি, এটা তো গ্রহণযোগ্য না। সো এটা হচ্ছে one way of repentance, যেরকম যে I appreciate that, কিন্তু this is not enough, this is not enough। আচ্ছা, there is another danger, সেটা হচ্ছে যে আপনার এখন আপনার মেইনস্ট্রিম মিডিয়া ছাড়াও যে সোশ্যাল মিডিয়া এন্ড ডিসইনফরমেশন এন্ড অলসো প্রাইভেট মানি, ওকে, সো এই জিনিসগুলি আমরা কিভাবে কাউন্টার করব? I actually মানে this deserves a serious conversation across all stakeholders। যারা নতুন সিভিল সোসাইটি তৈরি করতে চাচ্ছে আমরা, আপনার পলিটিক্সে যারা ডিরেক্টলি পলিটিক্সে ইনভলভড অ্যান্ড বিলিভ ইন এ ডেমোক্রেটিক পলিটিক্স, মিডিয়ার সেই সেকশন যারা আসলে মিডিয়া এথিক্স নিয়ে নতুন মিডিয়া তৈরি করতে চায়, পুরনো সিভিল সোসাইটির যারা তাদের পাস্ট অ্যাকশনের জন্য জেনুইনলি রিগ্রেট করে এবং ডিপেন্ড করতে চায়, আমাদের সবারই আসলে এটা নিয়ে কথাবার্তা করা জরুরি ভিত্তিতে। কারণ হচ্ছে আপনাকে ধরে নিতে হবে যে আগামী নির্বাচনে যারাই সরকার হিসেবে আসবেন তারা কিন্তু এক ধরনের মেজরিটি নিয়ে আসবেন, এবং সেটা ইটসেলফ, দিস মেজরিটি ইটসেলফ পুট দ্যাট পার্টি ইন এ ট্রাবল, এবং আপনাকে ওখানটায় প্রেশার পয়েন্টগুলো অনেক হওয়া জরুরি। এবং এইটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা মনে করে যে একটা শক্তিশালী বিরোধী দল থাকা, কিংবা একটা ফাংশনাল শক্তিশালী বাদ একটা ফাংশনাল বিরোধী দল শুধু না, সমাজের সেই অংশগুলো একটা সরকারকে সঠিকভাবে চলতে বাধ্য করে। এখানে আমি বাধ্য শব্দটাই ব্যবহার করতে চাই, কারণ আপনি একটা টাইট মানে এই সরকারে যারা আসবেন এইবার, যারাই আসুন, তাদের জন্য কিন্তু আমি দুঃখবোধ করি, আমরা হলেও I really feel sorry, এবং আর কেউ হলেও। এই কথাটা আমি আগেও বলেছি আপনাদের, আমি আবারও বলছি, কারণ এই দিস 5 years যাই হোক না কেন কঠিনতম সময় হবে। এই যে নির্বাচিত যেই সরকার এই এতদিনের অন্যায় অরাজকতা এবং মানে এটা না বলে আসলে পারি না যে ট্রেন্ড কিছু পিপল, ট্রেন্ড কিছু গুনস, সোজা কথায় জনপ্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে আছে, গণমাধ্যমেও আছে, এটা সহজ কাজ না। একটা রাজনৈতিক দলের পক্ষে চাইলেই দিন রাত করে ফেলা সম্ভব না, মানে এদেরকে চেঞ্জ করার ওই সুযোগটা অনেক কম। অন দ্যাট রিয়ালিটি আমরা যদি ওটা মাথায় রাখি, তাহলে উই নিড ফাংশনাল সিভিল সোসাইটিজ যারা প্রেশার করবে, এবং আমাদের দরকার, এবং শুধু আমাদের ওপরে নয়, এটা দায়টা কেবল আমাদের একার নয়। একটা ধরুন আমাদের এরকম যদি সিভিল সোসাইটির একটা তারা ভাগ করে নিতে পারেন যে গণমাধ্যমকেও চেক অ্যান্ড ব্যালেন্সের আওতায় নিয়ে আসা, এবং জনপ্রশাসন অ্যাজ আ হোল, sometimes we have seen earlier they have a tendency to play a different role than the government। এটা কিন্তু আগেও দেখেছি আমরা, তারা জনতার মঞ্চ করেছে, ভিন্ন ভিন্ন জায়গায় এমন ধরনের কু করেছে যেগুলো মানে কল্পনাতীত ছিল, মানে তখনকার মাথাতে কারোর মাথাতেই আসে নতুন প্যারাডাইম একেবারেই। কিন্তু এই জিনিসগুলো ফিরে যেতে হবে প্রফেশনালিজমের মধ্যে। এই জায়গায় তো ডিফারেন্ট আপনাদের ব্রেইন, এটা আমি খুবই স্বাগত জানাই, কিন্তু একই সাথে আপনাদের উপর একটা দায়িত্ব করতে চাই যে প্রথম যারা হাঁটে তাদের উপর আসলে দায়িত্বগুলো অনেক বেশি থাকে। এই সেকশনগুলোতে বিশেষভাবে কাজ করুন আপনারা, আমার অনুরোধ। কারণ হচ্ছে যে এই আমাকেই যেন কখন আপনি আঙুল তুলে না বলেন যে মাহমুদা আপা এই ভালো ভালো কথা বলে দেখো আজকে কি করছে, কারণ হচ্ছে আপনি তো আমাকে কিন্তু আমি যখন রং কাজটা করছি তখন তো বলছেন না, আপনি তো তখন প্রতি মুহূর্তে আমাকে ধরছেন না যে আপা আপনি না 180 দিন বললেন এটা দিবেন, কই দেখি কি দিলেন, কই আপনি তো বললেন 200 দিনে এটা দিবে আপনার দল, দেখি কি দিতে পারলো, কোথায় কোথায় আটকাচ্ছেন, আমরা কোথায় কি করতে পারবো। দিস ইজ হোয়াট উই নিড রাইট নাও। কারণ দেশ কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচিত সরকার যখন আসবে দেশকে নতুনভাবে হয় তৈরি করব, নয় এটা এইভাবেই যাবে যেটা
ভয়ঙ্কর। আমরা প্রত্যাশী, মানে কেন আমাদের প্রত্যাশাটা অনেক বড়, আমাদের এক ঝাঁক তরুণ মেধা আছে, আপনাদের মতো এক ঝাঁক তরুণ, আমি তরুণই বলবো আপনাদেরকে, ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে। Well, that is enjoy that part. Since nobody else or anywhere will tell you, Torun, please enjoy this part. তো যেটা বলছি সেটা হচ্ছে যে এমনকি বুদ্ধিজীবী হিসেবে আপনারা তরুণই তো বাংলাদেশে, আপনারা নতুন এবং তরুণ বুদ্ধিজীবী, কাজে এই জায়গাটায় আমরা আপনাদের সকলেরই সহযোগিতা চাইবো, কারণ এইটা ছাড়া এটা যদি একটা সামগ্রিক এফোর্ট না হয় জ্যোতি ভাই, আগামী সরকারকে প্রপারলি ফাংশনাল করে একেবারে ডেমোক্রেটিক এভিনিউতে নিয়ে যাওয়াটা কঠিন কাজ হবে। আমরা যদি ফিরে যাই আমেরিকার ডেমোক্রেসি শুরুর দিকে, কত আপস অ্যান্ড ডাউনস, কত চেঞ্জ এবং কত ভয়ঙ্কর সিচুয়েশনে পার হয়ে আজকের আমেরিকা, যে আমেরিকার দিকে আমরা তাকিয়ে বলি, আমরা কিন্তু স্ট্রাগলটা দেখি না। আমরা কিন্তু মানে কে ফাংশনাল স্টেক হোল্ডার কারা ছিল তা দেখি না, আমরা কিন্তু প্রেসিডেন্ট গুলোর নাম জানি। প্রেসিডেন্টস ওয়ার নট অ্যালোন, তারা কখনো একা ফাংশন করেনি। যাই হোক, আমরা তো খুব লম্বা কথা বলে ফেলেছি, তাই না? কিন্তু অন দ্যাট নোট, যেরকম যে আপনার উই নিড টু রিক্রিয়েট দ্য সিভিল সোসাইটি, অথবা ক্রিয়েট আ নিউ সিভিল সোসাইটি অ্যান্ড ক্রিয়েট এ নিউ স্ফিয়ার যেখানে আমরা আসলে এনগেজ করতে পারি উইথ রেসপেক্ট অ্যান্ড উইথ ট্রাস্ট অন ইচ আদার। হ্যাঁ, it's not going to be easy, কিন্তু this is the challenge. আমরা এটা ওভারকাম করে ফেলবো জ্যোতি ভাই, ইনশাআল্লাহ। I'm hopeful, very much hopeful, এবং আমি আমার নেতৃত্বের উপরেও খুব আশাবাদী। আমি জানি আপনাদের সুযোগ হয়নি, বাট হবে ইনশাআল্লাহ। আমি একটা জিনিস বলতে পারি যে তারেক রহমান ইজ এ ভিশনারি, এবং আরেকটা জিনিস হচ্ছে যে উনি চ্যালেঞ্জ কতখানি নিয়েছেন দেখুন। অনেকে বলে যে তাকে যেভাবে বাংলাদেশ থেকে এক্সাইল করা হয়েছিল, তার কিন্তু সার্ভাইভ করাটাই টাফ ছিল। ওই জায়গা থেকে উঠে সেই দলে, আমার মনে হয় প্রতিটা ইউনিয়নে উনি কিন্তু 2-4 জনকে একদম পার্সোনালি তার সাথে এক ধরনের আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যখন প্রতি নির্বাচনের আগে আপনারা শুনেছেন না, বিএনপির একটা বড় স্টেক 60-70 জনের কিন্তু বেরিয়ে যাচ্ছে, এইবারও কিন্তু আমরা শুনেছি। উনি কিন্তু ধরে রেখেছেন, এবং এটা কিন্তু ধরে রাখাটা কিন্তু জোর করে না, কাউকে কিন্তু অসন্তুষ্টি তৈরি করে না, এবং এখন পর্যন্ত স্থায়ী কমিটিকে বাইপাস করে উনি কোনো সিদ্ধান্তে যান না। এটা আমি জানি না, সময় আসুক, বেশি কথা বলার প্রয়োজন নাই, সময় এটা প্রমাণ করে দেবে। হ্যাঁ, আমি কিন্তু মানে রোড টু ডেমোক্রেসি যে ইস্যু হতো, রোডের শুরুর দিকে একটা লিখেছিলাম, যেটা তারেক রহমান একটা নতুন করেছেন, যে হাউ টু ডিজিটাল, হাউ টু লিড ফ্রম অ্যাফার। এটা এবং বলছে উই নিড অ্যানথ্রোপোলজিক্যাল, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি, হাউ ডিড হি ডু দ্যাট। এটা কেমন করে করলেন? আমাদের অফিসে কিছু মজাও করা হয় যে উনার আওয়ার এখন আর সব মানুষের মতোই হয়ে যাবে, ফিজিক্যালি যে কয় জায়গায় উনি যেতে পারেন, 17-18টা মিটিং টেকনাফ থেকে তেতুলিয়া, উনি 1 মিনিটের মধ্যে হাজির হয়ে যাচ্ছেন। ইট ওয়াজ অন দ্যাট নোট, এটা অনেক সহজ ওনার অ্যাপিয়ারেন্স ছিল। কিন্তু এখন দেশে আসলে কিন্তু ওটা ফিজিক্যাল হতেই হবে, নাহলে মানুষের পক্ষে মানাও সম্ভব হবে না ওনার জন্য। এটা নিয়ে আমরা বলি যে প্রোডাক্টিভিটি তাহলে আসলে কি হবে, এই ধরনের আলোচনাও হয়। বাট আই বিলিভ ফিজিক্যাল প্রেজেন্সের ডিফারেন্ট ভ্যালু আছে, ওটা সময়ই সেটা বলে দেবে। তো আজকের জন্য আপা অনেক লম্বা কথা বললাম, খুব ভালো থাকবেন জি। সেম হিয়ার, আই এম ট্রুলি অনার্ড জি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনলেন, দেখলেন রেকর্ডেড এই আড্ডাটি। কেমন লাগলো সেটা যদি আমাদেরকে কমেন্টস এন্ড আদার মিনস জানাবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।